আসসালামু আলাইকুম ভাই এবং আপুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে টার্গেট 30 প্রোগ্রামে স্বাগতম। আজকের এই লেকচারে আমরা আলোচনা করব আমাদের সাধারণ গণিত বিষয়ের যে অষ্টম অধ্যায় রয়েছে বৃত্ত, সেই বৃত্ত অধ্যায়টি নিয়ে। ওকে, আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে এই বৃত্তটা। প্রায় প্রতি বছরে 2 থেকে 3টি এমসিকিউ বোর্ড পরীক্ষায় আসতে দেখা যায়। আর এই বৃত্ত অধ্যায়টি হচ্ছে আমাদের 8টি অর্থাৎ 5টি হচ্ছে অনুশীলনীর সমন্বয়ে গঠিত, অর্থাৎ 8.1 থেকে 8.5, যার মধ্যে 8.1 থেকে 8.4 পর্যন্ত হচ্ছে আমাদের উপপাদ্য অংশ এবং 8.5 হচ্ছে আমাদের সম্পাদ্য অংশ। সো আমরা চেষ্টা করব এমন ভাবে আগানোর যাতে আমাদের সকল কনসেপ্টগুলা ক্লিয়ার হয়ে আমরা সকল এমসিকিউতে কিভাবে সলভ করতে হবে তার অ্যাপ্রোচটা যেন ধরতে পারি, সাথে সাথে আমরা যেন আমাদের সর্বোচ্চ বেনিফিটটা এখান থেকে নিতে পারি। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে সবার আগে কিছু জিনিস শুরু করে দিই, কিছু কনসেপ্ট আমরা একটু করে দেখে নিই। তাহলে প্রথমেই আমরা যে জিনিসটা সম্পর্কে দেখবো, আমরা তো বৃত্ত তো সকলেই জানি ভাইয়া, বৃত্ত কোথায় কিভাবে অঙ্কন করতে হয়, ঠিক আছে। আমরা সেই ছোট্টবেলা থেকেই বৃত্ত নিয়ে অনেক কিছু শিখছি, ঠিক আছে। আমি এখন তাহলে তোমাদের বৃত্ত রিলেটেড কিছু কথাবার্তা বলবো আর কি। ওকে, সো খুবই সিম্পল কিছু কথাবার্তা, এগুলো এখন হচ্ছে আমরা কি করবো বলতো, এখানে আলোচনা করব। এই দেখো ইয়া বিশাল একটা কি আঁকছি আমি বলতো, ইয়া বিশাল একটা বৃত্ত আঁকছি, যার এইখানে দেখো একটা কি দিয়ে দিলাম, কেন্দ্র দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে যদি আমি একটা ব্যাসার্ধ দিতে চাই, এই হয়ে গেল সেই ব্যাসার্ধটা। ওকে, তো আমি ব্যাসার্ধ কিন্তু এখানে কি করলাম বলতো, দিয়ে দিলাম আর কি। এখন দেখো বৃত্তের কেন্দ্র, বৃত্তের ব্যাসার্ধ কি, কোনটা কি জিনিস, সেইটা নিয়ে একটু কি করি কথাবার্তাগুলো বলি, ঠিক আছে। এইটা হচ্ছে কি বলতো, এইটা হচ্ছে আমাদের সেই বৃত্তের কেন্দ্র। এটা কি, এটা হচ্ছে আমাদের সেই বৃত্তের হচ্ছে একটা কেন্দ্র। ওকে, আমরা সকলেই তো জানি বৃত্তের কেন্দ্র। আর বৃত্তের কেন্দ্র আর পরিধির, এই যে পরিধির উপর যে উপরস্থ একটা বিন্দু নিলাম, বৃত্তের কেন্দ্র আর পরিধির উপরে যে কোনো একটা বিন্দু নিয়ে আমি যদি কি করি বলতো, যোগ করি, তাহলে যেটা পাবো সেটাকে কি বলা হয়, ব্যাসার্ধ বলা হয়। তাহলে আমাদের এই যে অংশটা, এটা কি, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, ঠিক আছে। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে ব্যাসার্ধ, যেটার মান হচ্ছে কত, আর। ভাই আমরা তো এগুলো সবকিছু পারি, তাও কেন দেখাচ্ছেন, কারণ এগুলো হচ্ছে আমাদের লাগবে। আমরা যখন কিছু এমসিকিউ সলভ করবো তখন এই কনসেপ্টগুলোই আমরা কি করবো বলতো, ইউজ করবো, এই জন্যই দেখাচ্ছি, আর কিছু না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা গেল বৃত্তের কেন্দ্র আর পরিধির উপর যে কোনো একটা বিন্দু যদি আমি কি করি, যোগ করি, তাহলে কি পাবো, ব্যাসার্ধ পাবো, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি এইরকম করি, দেখো বৃত্তের পরিধির উপর যে কোনো কি করতে পারি, দুইটা বিন্দু নিতে পারি। এই যে কোনো দুইটা বিন্দুর যদি সংযোজক যে রেখাংশটা হবে আর কি, ঠিক আছে। তো আমি যদি এবার এইটা এবং এটা যদি কি করি বলতো, এখান থেকে এটা যদি যোগ করি, তাহলে যেটা পাইলাম, এই যে জিনিসটা পাইলাম, এটা কি, এটা হচ্ছে আমাদের জ্যা। এটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে আমাদের জ্যা। ওকে, এবার আমরা আরেকটা জিনিস নিয়ে কি করবো বলতো, আরেকটা জিনিস নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে এই অংশটুকু, এই অংশ, এইটা দেখো। এখানেও কিন্তু আমরা কি করছি, এখানে হচ্ছে আমরা দুইটা অংশ নিছি, একটা হচ্ছে এই বৃত্তের পরিধির উপর এই একটা জিনিস, এইখানে একটা জিনিস, ঠিক আছে। বৃত্তের পরিধির উপর দুইটা বিন্দু নিছি, এই বিন্দুটার সংযোজক রেখাংশটা দেখো কি দিয়ে যাচ্ছে, কেন্দ্র দিয়ে যাচ্ছে। যদি বৃত্তের পরিধির উপর দুইটা বিন্দুর সংযোজক রেখাংশ যখন কেন্দ্র দিয়ে যাবে, তখন তার নাম আমরা কি বলে থাকি, তখন তার নাম আমরা বলে থাকি হচ্ছে কি বলতো, তখন তার নাম আমরা বলে থাকি হচ্ছে ব্যাস, যেটাকে আমরা ডি দ্বারা কি করে থাকি, রিপ্রেজেন্ট করে থাকি। ওকে, সো এটাই হচ্ছে একটা বৃত্ত রিলেটেড যে সকল ছোট্ট ছোট্ট ইনফরমেশন আছে সেগুলো আমরা দিলাম। একটু বড় বড় ইনফরমেশন দিয়ে এবার একটু কিছু লিখি আর কি, ঠিক আছে। একটু আমরা যদি কিছু লিখার যদি চেষ্টা করি, তাহলে প্রথমে আমরা লিখতে পারি আমাদের যে ব্যাসটা আছে, ঠিক আছে। এই যে ব্যাস যেটা পাবো, সেই ব্যাসই হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা, ঠিক আছে। বৃত্তের কি জ্যা, বৃহত্তম জ্যা। অনেকবার পরীক্ষায় কোশ্চেন আছে, ব্যাস কি, ব্যাস হচ্ছে আমরা বলবো বৃত্তের বৃহত্তম জ্যা। এই ব্যাসটাই হচ্ছে কি আমাদের বৃত্তের বৃহত্তম জ্যা, সবচেয়ে বড় জ্যা কোনটা, এই ব্যাস। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এখান থেকে দেখো আরেকটা জিনিস বলতে পারি, এই যে কেন্দ্রটা আছে না, এই কেন্দ্রটা হচ্ছে এই ব্যাসের মধ্যবিন্দু। কেন্দ্রটা কি, আমরা বলবো কেন্দ্র, কেন্দ্র হচ্ছে আমাদের ব্যাসের মধ্যবিন্দু। ওকে, কেন্দ্রটা হচ্ছে আমাদের ব্যাসের কি বিন্দু বলতো, কেন্দ্র হচ্ছে আমাদের ব্যাসের মধ্যবিন্দু, কেন্দ্র হচ্ছে কি আমাদের ব্যাসের মধ্যবিন্দু। তা দেখো আমাদের এইখান থেকে এতটুকু অংশকে আমরা কি বলতে পারি, ব্যাসার্ধ বলতে পারি না। এখান থেকে বৃত্তের কেন্দ্র আর পরিধির একটা অংশ, পরিধির একটা বিন্দু যোগ করলে কি পাবো, ব্যাসার্ধ পাবো। তাহলে এটা একটা ব্যাসার্ধ, এখানে একটা ব্যাসার্ধ, তার মানে কয়টা ব্যাসার্ধ আছে, দুইটা। তাহলে ব্যাস মানে আমরা কি বলতে পারি, দুইটা ব্যাসার্ধ, মানে 2 ইন্টু ব্যাসার্ধ। তাহলে আমরা এইখান থেকে লিখতে পারি আমাদের ব্যাস, তাহলে ব্যাস ইকুয়াল টু আমরা কি বলতে পারি, 2 ইন্টু, বলতে পারি হচ্ছে কি বলতো, 2 ইন্টু ব্যাসার্ধ কিন্তু আমরা বলতে পারি। ওকে, সো এটা কিন্তু আরেকটা আমাদের
সূত্র, খুবই গুরুত্বপূর্ণ একটা কি বলতো, খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। তো দেখো আমরা কিছু ছোট্ট ছোট্ট ইনফরমেশন যেগুলো ছিল সেগুলো কিন্তু এই চিত্রটা এবং এই ইনফরমেশনগুলোর মধ্যে লিখে ফেললাম, কারণ আমাদের এই ইনফরমেশনগুলো লাগবে সামনেই। ওকে, তাহলে এবার চলো আমরা নেক্সট কোশ্চেনে, অর্থাৎ নেক্সট আরেকটা কনসেপ্টে দেখি। আরেকটা কনসেপ্টে যাওয়ার জন্য আমাদের সবার আগে কি করতে হবে, সবার আগে আবার সেই বৃত্তটাকে কি করতে হবে বলতো, ড্র করতে হবে। এই হচ্ছে আবার সেই বৃত্তটা, আমি একটা বড় সড়ো একটা কি করলাম বলতো, একটা বৃত্ত অঙ্কন করলাম, এটা একটা কেন্দ্র দিলাম, আর এইখানে হচ্ছে আমি এটা দিলাম একটা ব্যাসার্ধ দিলাম। ঠিক আছে, তাহলে এটার নাম দিলাম হচ্ছে ও, এটার নাম দিলাম হচ্ছে বললাম পি। ঠিক আছে, সাপোজ আমি বলে দিলাম আমার যে ওপি এটাই তো হচ্ছে আর, এই আর এর মানটা আমি বলে দিলাম হচ্ছে কত সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। ঠিক আছে, ওপি এর মানটা হচ্ছে কত সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। সাপোজ আমি যদি এরকম একটা কথা বলি, দেখো এখানে দুইটা অপশন করব। ঠিক আছে, একটা বিন্দু বৃত্তের ভিতরে আছে নাকি বাইরে আছে তা কি করবো আমি নির্ধারণ করব। তাহলে প্রথমে আমি তোমাকে বলে দিলাম হচ্ছে এরকম ওএ ইকুয়াল টু ধরে নিলাম হচ্ছে 7 সেন্টিমিটার। ওএ ইকুয়াল টু 7 সেন্টিমিটার হলে আমার কোশ্চেনটা হচ্ছে এ বিন্দুটা কোথায় অবস্থান করতেছে তা কি করো বলো তো, বের করো। ওএ ইকুয়াল টু যদি 7 সেন্টিমিটার হয় তাহলে এই বিন্দুটা বৃত্তের কোথায় অবস্থান করতেছে সেটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। দেখো তুমি যদি একটু করে খেয়াল করো, আমার ওপিটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, আমাদের জিনিসটা কি, জিনিসটা হচ্ছে এরকম, আমার যে আর, আর মানে কি বলতো ওপি, এই ওপির মানটা কার থেকে ছোট, আমার যে দৈর্ঘ্যটা দেওয়া আছে ও এর থেকে যদি কি হয় বলতো ছোট হয়, অর্থাৎ ব্যাসার্ধটা ছোট হয়েছে আমার, এটার থেকে যদি ব্যাসার্ধ ছোট হয় তাহলে আমরা কি বলবো, তাহলে আমরা বলবো বিন্দুটি বৃত্তের বাহিরে অবস্থিত। আমাদের যেখানে কি আছে বিন্দুটা আছে, এই বিন্দুটি কোথায় অবস্থিত বলতো, বৃত্তের বাহিরে। ঠিক আছে, এই যে বিন্দুটা, এই বিন্দুটা বৃত্তের কোথায় অবস্থান করবে, বাহিরে অবস্থান করবে। অর্থাৎ আমি বলবো এইখানে যে এ বিন্দুটা, কোন বিন্দুটা এখানে, এই বিন্দুটি বহিস্থ একটা বিন্দু, এই বিন্দুটি বৃত্তের বাহিরে। ঠিক আছে, এই বিন্দুটি বৃত্তের বাহিরে অর্থাৎ বহিস্থ একটা বিন্দু হচ্ছে কি এ। এবার 2 নম্বরে আরেকটা জিনিস হচ্ছে আমরা কি করব জানবো। সাপোজ হচ্ছে এটা এরকম হইতে পারে, এই বিন্দুটা যেহেতু বললাম বৃত্তের বাহিরে, তাহলে আমরা বলতে পারি হচ্ছে এরকম এই সেই এ। ঠিক আছে, ধরলাম হচ্ছে এটা, এই হচ্ছে কত এ। ওকে, আচ্ছা এবার আমাদের সাপোজ 2 নম্বরে বললাম, আমি ধরলাম হচ্ছে কত, এটাকে ধরলাম হচ্ছে ও বি। এই ও বি ইকুয়াল টু ধরলাম হচ্ছে কত সেন্টিমিটার, দেখো তো 3 সেন্টিমিটার হলে, তাহলে ও বি ইকুয়াল টু যদি 3 সেন্টিমিটার হয় তাহলে আমরা কি দেখতে পাই, আমরা দেখতে পাই আর এর যে মানটা আছে অর্থাৎ ওপি যেটা আছে সেটা বড় কার থেকে, ওবি এর থেকে। যদি এরকম হয় তাহলে আমরা এইখান থেকে বলতে পারি আমার যে বি বিন্দুটা আছে, এই বি বিন্দুটি কোথায়, বৃত্তের অভ্যন্তরে। বৃত্তের কোথায় বলতো, বৃত্তের অভ্যন্তরে। ওকে, তাহলে একটা বিন্দু পাইলাম হচ্ছে কি বৃত্তের অভ্যন্তরে, আর একটা বিন্দু পাইলাম হচ্ছে কি বৃত্তের বাহিরে। সাপোজ তুমি মনে করতে পারো হচ্ছে এইখানে ধরলাম হচ্ছে এটা হচ্ছে কি বিন্দু, বি বিন্দু, ওবি, এটা হচ্ছে 3। ওকে, আচ্ছা তাহলে এখান থেকে দুইটা জিনিস গেল। এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলি, খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, সেটা হচ্ছে দেখো আমার বৃত্তের মধ্যস্থ একটা বিন্দু, ঠিক আছে, বৃত্তের একটা মধ্যে একটা বিন্দু আছে, এই বৃত্তের অভ্যন্তরস্থ একটা বিন্দু, ঠিক আছে, আর বৃত্তের বহিস্থ একটা বিন্দু। তাহলে বৃত্তের অভ্যন্তরস্থ আর বৃত্তের বহিস্থ যদি বিন্দু দুইটা আমি যদি কি করি, দেখো তো সংযোজক যে সরলরেখা আছে, এই সংযোজক যে সরলরেখাটা আছে সেটা বৃত্তকে কয়টা বিন্দুতে ছেদ করে, দেখো এই একটা মাত্র বিন্দুতে কি করছে বলো তো, ছেদ করছে। তাহলে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, বৃত্তের বহিস্থ বিন্দু এবং আমাদের যে কি রয়েছে বলতো অন্তস্থ বিন্দু রয়েছে তা বৃত্তকে একটি বিন্দুতে কি করে বলতো ছেদ করে। তো দেখো আমরা অনেক কিছু কিন্তু আস্তে আস্তে কিন্তু আগাচ্ছি, আস্তে আস্তে কনসেপ্টগুলো কিন্তু দেখে ফেলছি। তাহলে চলো এবার হচ্ছে আমরা একটা উপপাদ্য নিয়ে কি করবো বলতো, কথাবার্তা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য, যেটা আমাদের অর্থাৎ এমসিকিউ সলভ করতে গেলে আমার এই উপপাদ্যগুলো আমি অনেক অনেক বেশি কি করবো বলতো ইউজ করবো আর কি। ঠিক আছে, সেই জন্য আগে উপপাদ্যগুলো নিয়ে একটু কথাবার্তা বলি। তাহলে এটা হচ্ছে একটা বৃত্ত আছে, ঠিক আছে, বৃত্তের এটা হচ্ছে আমরা ধরে নিলাম এটা হচ্ছে সেই বৃত্তের কেন্দ্র। তাহলে বৃত্তের কেন্দ্র আঁকলাম, বৃত্ত আঁকলাম, ঠিক আছে, বৃত্তের কেন্দ্র আর ব্যাস ভিন্ন কোনো যায়, তাহলে ব্যাস ভিন্ন মানে কি, ব্যাস হইলে কি হইতে হবে, অবশ্যই কেন্দ্র দিয়ে যাইতে হবে। তার মানে কেন্দ্র দিয়ে যায় নাই এমন একটা জ্যা নিতে হবে। তাহলে দাও কেন্দ্র দিয়ে যায় নাই এমন একটা জ্যা নিলাম হচ্ছে কোনটা বলতো, এইটা। ওকে, কেন্দ্র দিয়ে যায় নাই এমন একটা জ্যা নিলাম হচ্ছে এটা। তাহলে দেখো কি হইলো, বৃত্তের কেন্দ্র আর ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব, এখানে একটা কি আঁকবো বলতো, এইখানে একটা আমি কি করলাম, এখানে একটা হচ্ছে লম্ব অঙ্কন করলাম। ঠিক আছে, বৃত্তের কেন্দ্র আর ব্যাস ভিন্ন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব
ঠিক আছে, এই জ্যাটাকে কি করে জানো, সমদ্বিখণ্ডিত করে। কোন জ্যাকে? এই যে জ্যাটা আছে। অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি আমার এইখানে যতটুকু হইছে এইখানেও ঠিক ততটুকুই হবে। ওকে, তাহলে বৃত্তের কেন্দ্র এটা ধরলাম হচ্ছে ও, আর একটা হচ্ছে কি ব্যাসভিন্ন জ্যা ধরে নিলাম হচ্ছে এবি। বৃত্তের কেন্দ্র ও ও এবি হচ্ছে একটা ব্যাসভিন্ন জ্যা। তাহলে বৃত্তের কেন্দ্র হতে এই ব্যাসভিন্ন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব যদি কি হয় বলতো, এডি হয়, তাহলে আমরা এই কনসেপ্টটা থেকে বলতে পারি, অর্থাৎ এটা যদি কি হইতো, লম্ব যদি হইতো, লম্ব হইলে আমরা এই কনসেপ্ট থেকে বলতে পারি এডি ইকুয়াল বিডি। এটা হচ্ছে আমাদের প্রথম জিনিস গেল। আচ্ছা, এবার আরেকটা জিনিস হচ্ছে এরকম, আরেকটা ঠিক এটারই উল্টা। এটারই উল্টা হচ্ছে আমরা যদি বলি সেম জিনিসটাই, জাস্ট খালি একটু উল্টা কথাবার্তা বলছে, আর কিছুই বলে নাই। ঠিক আছে, উল্টা কথাবার্তা কি বলছে, তাহলে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র আর এটা হচ্ছে ব্যাসভিন্ন কোন একটা জ্যা। তাহলে এই বৃত্তের কেন্দ্র আর ব্যাসভিন্ন যে জ্যা আছে তার মধ্যবিন্দু, এই ব্যাসভিন্ন জ্যায়ের মধ্যবিন্দু ধরলাম হচ্ছে এইটা। তাহলে এই বৃত্তের কেন্দ্র আর ব্যাসভিন্ন জ্যায়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ, এই মধ্যবিন্দু সংযোজক রেখাংশ এই জ্যায়ের উপর কি হবে, লম্ব হবে। এই জ্যাটার উপর এটা কি হবে, লম্ব হবে, অর্থাৎ এইটা ইকুয়াল এইটা। ওকে, সো এই দুইটা উপপাদ্য আমরা একটু করে মনে রাখবো। প্রথমটা কি বললাম, বৃত্তের কেন্দ্র আর ব্যাসভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাটাকে কি করবে, দুই ভাগে ভাগ করবে। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি এডি ইকুয়াল টু বিডি। এটা তোমরা অনুসিদ্ধান্ত যেটা আছে তোমাদের বইয়ে দেখবে হচ্ছে অনুসিদ্ধান্তে একটা লাইন লিখছে। ওকে, আর এই জিনিসটা তো অবশ্যই তোমরা কি পেয়ে যাবা, প্রমাণে পেয়ে যাবা। কোনটা? এটা দেখবে হচ্ছে তোমাদের বইতে প্রথম যে প্রমাণটা আছে আর কি, বৃত্ত রিলেটেড। বৃত্তের কেন্দ্র আর ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর কি হবে বলতো, লম্ব হবে। ওকে, সো আশা করি আমাদের বৃত্ত রিলেটেড যে ছোট্টখাট্ট জিনিসগুলো আছে সেগুলো আমরা বুঝতে পারছি। তারপরে যদি আরো একটা কথা যদি বলি, বৃত্তের কেন্দ্র হতে সমদূরবর্তী সকল জ্যা কি হবে, পরস্পর সমান হবে। অথবা আরেকটাতে ঠিক উল্টা প্রমাণ, বৃত্তের সমদূরবর্তী পরস্পর জ্যা কি হবে, কেন্দ্র হতে সমদূরবর্তী হবে। ঠিক আছে, সমান সমান জ্যা কেন্দ্র হতে সমদূরবর্তী হবে। সো এরকম কিছু প্রমাণগুলো রয়েছে আর কি। ঠিক আছে, সো আমরা ওইদিকে গেলাম না, এখন আমাদের হচ্ছে কিছু কোশ্চেন সলভ করব। কোশ্চেন সলভের সাথে সাথে আমাদের যে সকল জিনিসগুলো দরকার হবে সেগুলো নিয়ে আমরা কি করবো বলতো, কথাবার্তাগুলো বলবো আর কি। তা চলো আমরা এমসিকিউ সলভ করি। তা দেখো আমাদের খুবই ইন্টারেস্টিং, খুবই সুন্দর সুন্দর কোশ্চেন আসছিল প্রিভিয়াস ইয়ারে, অনেক সুন্দর সুন্দর কোশ্চেন আসছে আর কি। ঠিক আছে, চলো আমরা প্রথমে এটা একটু করে দেখি। বলতে 26 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটা বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত হবে তা কি করো, বের করো। তাহলে 26 সেন্টিমিটার, তাহলে দেখো আমরা এইখানে একটা বৃত্ত অঙ্কন করলাম। ওকে, এখানে একটা বৃত্ত আমি কি করলাম বলতো, অঙ্কন করলাম। বলা হচ্ছে 26 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরে একটা জ্যা। এই বৃত্তের কেন্দ্র আছে, বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরে মনে করলাম হচ্ছে এটা, ও সরি, তাহলে বৃত্তের কেন্দ্র হতে কত সেন্টিমিটার দূরে বসে, 5 সেন্টিমিটার দূরে। এই বৃত্তের কেন্দ্র থেকে ধরলাম হচ্ছে এই 5 সেন্টিমিটার দূরে এটা হচ্ছে একটা জ্যা। এই তার মানে আমি বুঝতে পারতেছি এইখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে কত বলতো, 5। এটা বৃত্তের কেন্দ্র ধরলাম হচ্ছে ও, এটার নাম দিলাম হচ্ছে এবি, একটা জ্যা ছিল। ঠিক আছে, এই বৃত্তের কেন্দ্র হতে এতটুকু দূরত্ব হচ্ছে কত বলতো, 5। তাহলে আমরা বলছি জ্যায়ের দৈর্ঘ্য, অর্থাৎ এবি এর মানটা কি করতে হবে, বের করতে হবে। আচ্ছা, একটু করে দেখো এইখানে আমাদের যে জিনিসটাই দিছে, যে ইনফরমেশনটা দিছে, 26 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট। 26 সেন্টিমিটার যেহেতু তার ব্যাস, তাহলে আমরা এইখান থেকে কি বলতে পারি, এইখান থেকে হচ্ছে আমরা বলতে পারি আমার ডি ইকুয়াল টু হচ্ছে কত বলতো, 26। তাহলে এখান থেকে যদি আমরা আর এর কথা বলি, আমরা জানি ব্যাসার্ধ কি হয়, ব্যাসের অর্ধেক হয়। তাহলে 26 ডিভাইডেড বাই আমি কি দিব বলতো, 2 দিব। তাহলে আলটিমেটলি আনসার কত পাবো বলতো, আলটিমেটলি আনসার পাবো হচ্ছে আমাদের 13। ঠিক আছে, অর্থাৎ ব্যাসার্ধের মানটা হচ্ছে কত, 13। দেখো আমরা একটা ব্যাসার্ধ আঁকার চেষ্টা করি। যেমন এই বৃত্তের কেন্দ্রটা আছে, বলে হ্যাঁ আছে, বৃত্তের কেন্দ্র আর দেখো পরিধির উপর যে কোনো একটা বিন্দু আমি যদি যোগ করি, তাহলে এই সেই কি করে দিলাম, যোগ করে দিলাম, তাহলে কি পাবো, আমি একটা ব্যাসার্ধ পাবো। তাহলে এটা হচ্ছে আমার সেই ব্যাসার্ধ। এইটার মান বলে দিছে তারা কত বলতো, 13। এটার মান তারা কত বলে দিচ্ছে বলতো, 13 বলে দিছে। আর আমরা তো বুঝতে পারছি এটা হচ্ছে কি বলতো, এটা তো একটা লম্ব। তাহলে এই যে ত্রিভুজটা হইলো, এই ত্রিভুজটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, অবশ্যই সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হবে। তার মানে আমরা আলটিমেটলি এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি 13 স্কয়ার ইকুয়াল কি লিখতে পারি, 5 স্কয়ার প্লাস এটা যদি নাম যদি একটা ডি দিলাম আর কি, 5 স্কয়ার প্লাস দিলাম হচ্ছে কত বলতো এখান থেকে, বিডি স্কয়ার। তাহলে আলটিমেটলি এখান থেকে যদি আমরা কি করি, বিডির মানটা যদি কি করি, বের করি, তাহলে কি হয়, রুট ওভার কত, 13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার। তাহলে আলটিমেটলি কি পাচ্ছি এখান থেকে, দেখো তো বিডির মান 12। বিডির মান যদি 12 হয়, দেখো আমরা কিন্তু তোমাকে কিছুক্ষণ আগে একটা উপপাদ্য শিখাইছিলাম। সেই উপপাদ্য কি বলছিল, বৃত্তের কেন্দ্র হতে একটা ব্যাস ভিন্ন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ও ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর কি মধ্যবিন্দু
অঙ্কিত লম্ব ওই জায়গায় কি করবে বলতো সমদ্বিখণ্ডিত করবে, ঠিক আছে। তাহলে এই যে অঙ্কিত লম্ব ওই জায়গায় সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এইটা আর এটা কি হবে বলতো সমান হবে। তাহলে আমরা যদি এখান থেকে যদি এবি বের করতে চাই, তাহলে এবি ইকুয়াল টু আমরা বলতে পারি কি এডি প্লাস বিডি। ভাই এডির মানও যা বিডির মানও তা, তাহলে কি হবে 12 প্লাস 12, তাহলে 12 আর 12 যোগ করলে যোগফল কত হবে 24। আসছে আনসার। এই তো আমাদের প্রথমটাই হচ্ছে কি বলতো কারেক্ট আনসার। দেখো অনেক সুন্দর একটা কি দিছে এখানে কনসেপ্ট দিছে, সেই কনসেপ্টটা থেকে কি করতে বসে বলতো ম্যাথ দিছে। এই কোশ্চেনটা আমার অনেক অনেক ভালো লাগছে, ঠিক আছে। যা সত্যি কথা, যারা হচ্ছে বেসিক, যারা চিত্র বুঝবে ভাই ভাই তোমার আগে চিত্র আঁকতে হবে। চিত্র না আঁকে তো আর এগুলো মুখস্থ করার কিছু না। তুমি চিত্র আঁকবা, লজিক্যালি যেটা যেটা বলছে সেটা সেটা মান বসাবা, দেখবে কি রে খুব সুন্দরভাবে মিলে গেছে, একদম ইজিলি দেখবে কি হয়ে যাবে জিনিসগুলা মিলে যাবে। তারপরে কোশ্চেনটা আসি, 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার দূরবর্তী জ্যায়ের দূরত্ব কি করো নির্ণয় করো। সেম টাইপের কোশ্চেন, জাস্ট এখন কি দিয়ে দিতে বলতো ব্যাসার্ধর মানটা ডিরেক্ট তারা কি করে দিয়েছে বলতো বলে দিছে। এটা হচ্ছে আমাদের সেই বৃত্ত, এই বৃত্ত থেকে 2 সেন্টিমিটার দূরে এই বৃত্ত, ঠিক আছে। এই বৃত্ত থেকে কত সেন্টিমিটার দূরে মনে করলাম এটাই হচ্ছে সেই 2 সেন্টিমিটার, এই বৃত্ত থেকে 2 সেন্টিমিটার দূরে। ওকে, তাহলে এই বৃত্ত থেকে এই বৃত্তর কেন্দ্র ধরলাম ও, আর ব্যাস ভিন্ন জ্যা ধরলাম হচ্ছে কত এবি। এইখান থেকে 2 সেন্টিমিটার দূরে, মানে এইখান থেকে এতটুকু হচ্ছে কত বলতো 2 সেন্টিমিটার দূরে। আমাদের মেনলি কি করতে বলছে ব্যাসার্ধ বলে দিছে। ব্যাসার্ধ মানে তো আমরা সকলে জানি এই বৃত্তের কেন্দ্র আর এই পরিধির একটা বিন্দু যোগ করলে কি পাবো বলতো ব্যাসার্ধ পাবো। তাহলে এটার মান কত 3। তাহলে আমরা প্রথমে এখান থেকে কিসের মান বের করে ফেলবো বিডির মান বের করব। তাহলে আমরা এখান থেকে যদি ডিরেক্ট লিখি, আগের অঙ্কে করছি, তাহলে বিডি ইকুয়াল টু লিখতে পারি √3 স্কয়ার মাইনাস 2 স্কয়ার। ওকে, তাহলে আলটিমেটলি কি পাই আমরা √5 কত 5। আর এবির মানটা কি আমরা বলতে পারি এই এবি ইকুয়াল টু হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে 2√5, কারণ এটাও যা এটাও তা, √5 যদি যোগ করি তাহলে কত হবে বলতো 2√5 হবে। অর্থাৎ আমাদের প্রথমটা হচ্ছে কি বলতো কারেক্ট আনসার। ওকে, তোমরা চাইলে এতটুকু বের করতে বলতে পারে, এতটুকু বলতে তো সমস্যা নাই, জাস্ট যোগ করে দিলাম। তারপরে কোশ্চেন, 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রগামী জ্যায়ের দৈর্ঘ্য। ভাই দেখো একটা কথা বলছে, সবগুলো কথাই কিন্তু আমি অলরেডি তোমাদের জানিয়ে দিয়েছি আগে থেকেই। সেটা বলতে কি এবার কেন্দ্রগামী জ্যা, বৃত্তের কি জ্যা ভাইয়া কেন্দ্রগামী জ্যা। তাহলে বৃত্তের যে কেন্দ্রগামী যে জ্যাটা আছে সেই কেন্দ্রগামী জ্যাকে কি বলা হয় বলতো ব্যাস বলা হয়। ব্যাসটা কি বলতো বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, ঠিক আছে। বৃত্তের ব্যাসটা কোন দিক দিয়ে যাবে কেন্দ্র দিয়ে যাবে, তাহলে কেন্দ্র যাবে মানে কি ব্যাস। আর আমরা জানি ব্যাস হচ্ছে কি ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে ব্যাসার্ধ হচ্ছে আমাদের 2 আর ব্যাসার্ধ হচ্ছে 3.5 আর এটা হচ্ছে আমাদের কত 2। তাহলে যদি গুণ করি তাহলে কত হবে 7 হবে। 7 আছে, এই তো হচ্ছে কি বলতো আমাদের কারেক্ট আনসার। ওকে, তার নেক্সট কোশ্চেনে যাই। বলা হয়েছে আমাদের এই চিত্রটা থেকে ও এ বি ইকুয়াল টু যদি 40 ডিগ্রি হয় তাহলে আমাদের এ ও বি এর মানটা কত হবে সেটা কি করতে হবে বের করতে হবে। দেখো ও এ বি মানে এই অংশটুকুর মান তারা বলে দিছে কত ডিগ্রি বলতো 40 ডিগ্রি তারা বলে দিছে। ওকে, তারপর আমাদের দেখো একটু যদি চিন্তা করো এইখানের ক্ষেত্রে এটা কিন্তু একটা লম্ব, তাহলে অবশ্যই আমাদের এটাও কি হবে বলতো একটা লম্বই হবে। তাহলে এটা হচ্ছে কত ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে একটা পাইলাম 90। এখন আমি যদি এই ত্রিভুজটার কথা যদি চিন্তা করি, কোন ত্রিভুজের কথা চিন্তা করি দেখো তো, আমি যদি এই ত্রিভুজের কথা চিন্তা করি ও ডি বি ও ডি এ, ঠিক আছে, এইটা ও এ ডি এই ত্রিভুজের কথা যদি চিন্তা করি, দেখো এই ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি আর একটা কোণ 40 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে বলো তো, এই কোণটা আশা করি আমরা সকলে এখন বের করতে পারবো। তাহলে এটা যেহেতু 90 হয়ে গেছে তাহলে এইটা আর এটা মিলে 90 হবে। তাহলে একটা যেহেতু 40 হয়ে গেছে তাহলে আরেকটা অবশ্যই কত ডিগ্রি বলতো 50 ডিগ্রি। তাহলে একটা কি ডিগ্রি 50 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এবার তুমি একটু করে চিন্তা করো, দেখো এটা একটা ত্রিভুজ, সেম ভাবে আমি আরেকটা ত্রিভুজ তোমাকে দেখাই। আরেকটা ত্রিভুজ কোথায়, এইটাও তো একটা ত্রিভুজ ও ডিবি, এটাও একটা ত্রিভুজ। কি ত্রিভুজ দুইটাই সমকোণী ত্রিভুজ, যেহেতু এটাও 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি, তাহলে কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের তুমি নিজেই একটু চিন্তা করো সমকোণ তো হইলো। এবার তুমি এখান থেকে বলতে পারো এই ত্রিভুজের একটা বাহু ওডি, এই ত্রিভুজের একটা বাহু ওডি, তাহলে ওডি ইকুয়াল টু ওডি। এবার সমকোণের বিপরীতে যে কোণটা বাহুটা থাকে সেটা হচ্ছে অতিভুজ, আর এখানে অতিভুজ হচ্ছে এটা। তাহলে তুমি বলতে পারো ও এ ইকুয়াল টু ওবি বলতে পারো। ভাই কোন লজিকে বলতে পারো, কারণ দেখো ও এ ওবি দুইটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তা দেখো সমকোণী ত্রিভুজ, এই দুইটা সমকোণী ত্রিভুজের আমি একটা বাহু এবং একটা অতিভুজ সমান প্রমাণ করছি। তার মানে এইটা আর এটা কি ত্রিভুজ সর্বসম ত্রিভুজ। সর্বসম ত্রিভুজ হওয়া মানে কি এই বা এইটা সমান হবে কি এইটা, এটা সমান তো এটা হয়েছে, এটা সমান তো এটা হইলো, তাহলে কোনগুলো কি হবে বলতো পরস্পর সমান হবে। এইটা যেহেতু 50 ডিগ্রি হইছে
তাহলে আমাদের এই যে কোণটা আছে এই কোণটা অবশ্যই কত ডিগ্রি হবে বলতো 50 ডিগ্রি হবে, যেহেতু সর্বসম হওয়ার কারণে এটা 50 হওয়ার কারণে এটাও কি হয়ে গেছে বলতো 50। তাহলে আমার বলতে কি এ ও বি মানে কিন্তু এই পুরা অংশটুকু চাইছে, তাহলে এটাও 50 এটাও 50, 50 আর 50 যোগ করলে যোগফল কত হবে 100 ডিগ্রি। তাহলে এইটাই হইতেছে আমাদের সেই কারেক্ট আনসার 100 ডিগ্রি। ওকে, আচ্ছা তারপরে কোশ্চেনটা দেখি। বলতে চিত্রে আমাদের এ বি এর মানটা কত হবে। এই এ বি দেখো এটা দিয়ে দিছে, এটা হচ্ছে 5 সেন্টিমিটার, এটা দিয়ে দিছে এখানে 4 সেন্টিমিটার। তুমি কি এইখান থেকে আগে এডি এর মানটা তুমি বের করতে পারবা না? আশা করি আমরা সকলেই পারবো। তাহলে এডি এর মানটা কি আমরা এখান থেকে লিখতে পারি এডি ইকুয়াল টু পিথাগোরাস সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে √5 স্কয়ার মাইনাস হচ্ছে কত বলতো 4 স্কয়ার। তাহলে 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার মানে কত বলতো আমাদের 3। তাহলে আমরা যদি কি বের করি এবি যদি বের করি তাহলে এবি ইকুয়াল টু হবে কত 3 + 3, কারণ এই যে লম্বটা বৃত্তের কেন্দ্র ব্যাস ভিন্ন জ্যার উপর অঙ্কিত লম্ব যেটাকে কি করছে সমান দুই ভাগে এই অংশ আর এই অংশ ভাগ করছে। তাহলে 3 আর 3 যোগ করলে যোগফল কত হবে 6। আছে কি কোথাও? এই তো অবশ্যই আছে, এটা হচ্ছে কি আমাদের আনসার। ওকে, দেন আসি নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেনে কি বলছে বৃত্তটির ব্যাসার্ধ কত। এই একটা বৃত্ত দিছে, এই বৃত্তটা কি করতে বলছে আমাদের ব্যাসার্ধ বের করতে বলছে। তা দেখো আমাদের বলে দিছে এবি ইকুয়াল টু 24 সেন্টিমিটার, এবি এ থেকে বি পর্যন্ত হচ্ছে 24 সেন্টিমিটার। তার আলটিমেটলি তুমি বুঝতে পারছো বৃত্তের কেন্দ্র আর ব্যাস ভিন্ন একটা জ্যায়ের উপর অঙ্কিত লম্ব যাকে কি করবে সমান দুই ভাগে ভাগ করবে। অর্থাৎ আমি বলতে পারি এএম আর বিএম দুইটাই কি হবে বলতো সেম হবে। যেহেতু এবির মানটা 24 তাহলে আমি বলতে পারি এই মানটাও হচ্ছে আমার 12, এই মানটা হবে কি বলতো আমাদের 12। তারপর বলছে দেখো ও এম ইকুয়াল টু 5 সেন্টিমিটার, এই ও থেকে কিসের পর্যন্ত এম পর্যন্ত এটা হচ্ছে কত সেন্টিমিটার আমাদের 5 সেন্টিমিটার। তাহলে আমাদের প্রথমে বলছে বৃত্তটির ব্যাসার্ধ, তার আমরা তো আসলে করে জানি এইটা সমকোণী একটা ত্রিভুজ, এই সমকোণের বিপরীতে আছে হচ্ছে তার অতিভুজ। এই অতিভুজের মানটা কি হবে √, কত বলতো 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার, তাহলে কত হয় আলটিমেটলি মান হয় 13 আছে। এইটাই হইতেছে কি বলতো আমাদের সেই কারেক্ট আনসার। খুব সুন্দর, ঠিক আছে, খুব সুন্দর এবং সহজ একটা কোশ্চেন। দেন আসি নেক্সট কোশ্চেনটা। আমরা বলতে এমএন এর দৈর্ঘ্য, এমএন কোথায়, এমএন মানে হচ্ছে আমাদের এইখান থেকে এতটুকু দৈর্ঘ্য কি করতে বলতে বলতো বের করতে বলতে। আচ্ছা এখানে দেখেন তার মধ্যে কিন্তু তারা ও এম এর দৈর্ঘ্য বলে দিছে। কার দৈর্ঘ্য বলতে বলেন তো ও এম এর দৈর্ঘ্য বলতে কত বলেন তো 5। এবার নিজেরাই একটু চিন্তা করেন, এটা হচ্ছে একটা বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে একটা বৃত্তের কেন্দ্র আর এটা হচ্ছে পরিধির উপর একটা বিন্দু। বৃত্তের কেন্দ্র আর পরিধির উপর একটা বিন্দু আমি যদি কি করি সা করে যোগ করে দিই তাহলে সেটা কাকে নির্দেশ করে, সেটা নির্দেশ করে হচ্ছে তার ব্যাসার্ধকে। তার মানে আমাদের ও এমটা হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে এখানে আমাদের যে ওএনটা আছে এই ওএনটা কি রিপ্রেজেন্ট করতেছে আসলে ব্যাসার্ধকে নির্দেশ করতেছে। আর ব্যাসার্ধের মানটা আমরা প্রিভিয়াস অঙ্কে পাইছি কত, ব্যাসার্ধ হচ্ছে 13। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ওএন এর মানটা হচ্ছে কত বলেন তো 13। তাহলে দেখেন পুরা ওএন থেকে আমি যদি ওএমটাকে বাদ দিই তাহলে কি পাবো এমএনটা পাবো। তাহলে আমাদের কাজ হচ্ছে কি বলেন তো এমএন বের করতে বলছে না। ওকে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এমএন ইকুয়াল টু ওএন মাইনাস হচ্ছে কত ওএম। তাহলে আমাদের 13 থেকে কত বাদ দিতে হবে 5 বাদ দিতে হবে। তাহলে আলটিমেট আনসার কত আসে বলেন তো 8। আচ্ছা আমাদের আনসার আছে তো, তাহলে এইটাই হইতেছে কি বলেন তো আমাদের কারেক্ট আনসার। খুবই সহজ সহজ জিনিস কিন্তু, ঠিক আছে, আশা করি আমরা এগুলো পারবো। এবার দেখেন কিছু বিভিন্ন যে শীর্ষস্থানীয় যে স্কুলগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো একটু দেখি। বলা হয়েছে প্রত্যেক বৃত্তের পরিধি ব্যাসের কত গুণ, ঠিক আছে, বৃত্তের পরিধি। তাহলে দেখেন আমাদের এখানে তো বলাই আছে বৃত্তের পরিধি যেহেতু বলছে তাহলে আমরা লিখি বৃত্তের পরিধি। তাহলে এই বৃত্তের পরিধির কথা যদি বলি এখানে বৃত্তের পরিধি হচ্ছে কত 2πr। আর ব্যাসের কথা যদি বলি আমরা জানি ব্যাস ইকুয়াল, দেখেন ব্যাস তো আমরা ডি লিখতে পারি কিন্তু ডি লিখলে এখানে তো 2πr এর সাথে কোনো সম্পর্ক হচ্ছে না, যেহেতু একটা সম্পর্ক করতে হবে তাহলে আমি এখানে ব্যাসার্ধের দ্বিগুণ লিখে দিলাম। ব্যাস তো জানি ব্যাসার্ধের কয় গুণ দ্বিগুণ। তো দেখেন এখন আমি কাজ করব কি, এখন আমি একটা কাজ করলাম সেটা হচ্ছে পরিধিকে, এই যে পরিধিটা আছে সেটাকে ব্যাস দ্বারা কি করলাম বলেন তো ভাগ করলাম। তাহলে আলটিমেটলি কি পাইলাম পরিধির মানটা হচ্ছে 2πr। ওকে, আর ব্যাসের মানটা হচ্ছে কত বলেন তো 2r। 2r টাটা দিয়ে চলে গেল। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে থাকে কে পাই। তাহলে আমরা দেখেন তো এইভাবে লিখতে পারি না, পরিধি ইকুয়াল এখানে তো আছে পাই, ভাগটা এদিকে গেলে কি হবে বলেন তো গুণ হবে। কার গুণ? ব্যাসের গুণ। তা দেখেন পরিধি হচ্ছে ব্যাসের কত গুণ পাই গুণ। আসতে কি আনসার? আসতে তো ভাইয়া, এই হচ্ছে আনসার। পরিধি, প্রত্যেক বৃত্তের পরিধি ব্যাসের কত গুণ পাই গুণ, এই পরিধি ব্যাসের পাই গুণ।
খুব সুন্দর জিনিস। ওকে, দেন নেক্সট কোশ্চেন, বৃত্তের পরিধি ও ব্যাসার্ধের অনুপাত। ঠিক আছে, বৃত্তের পরিধি হচ্ছে কত 2 পাই আর, ব্যাসার্ধ মানে কত আর, আর যদি টাটা দিয়ে চলে যায় তাহলে থাকে হচ্ছে উপরে থাকে 2 পাই, নিচেতে কিছু থাকে না মানে 1 আছে, তাহলে 2 পাই ইস টু 1, এটাই হচ্ছে আনসার। আছে কোথাও 2 পাই ইস টু 1, এই তো আমাদের বি নাম্বার আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক আনসার। ওকে, দেন আসে আমাদের নেক্সট কোশ্চেনে, বলা হয়েছে 0.5 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বৃহত্তম জ্যা, কোন জ্যা বের করতে বলছে ভাইয়া, বৃহত্তম জ্যার দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে বৃত্তের বৃহত্তম জ্যা কাকে নির্দেশ করে, বৃত্তের বৃহত্তম জ্যা নির্দেশ করে হচ্ছে ব্যাসকে, বৃত্তর কেন্দ্রগামী জ্যা কাকে নির্দেশ করে, ব্যাসকে নির্দেশ করে। তাহলে ব্যাস আমরা জানি কার দ্বিগুণ, ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে 2 ইনটু ব্যাসার্ধ 0. কত 5, তাহলে আলটিমেটলি আনসারটা কত বলেন তো, আলটিমেটলি আনসার হচ্ছে 1, আছে কি 1, এই তো আমাদের কারেক্ট আনসার। ওকে, ডান। তারপরে কোশ্চেন, তারপরে বলা হয়েছে কোন বৃত্তের ব্যাসার্ধ আর হতে r+2 হলে বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য কি পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার কথা বলছে, তার মানে ব্যাস কতটুকু বৃদ্ধি পাবে সেইটাই মেইনলি আমাদের কি করতে বলছে বলেন তো, বের করতে বলছে। তাহলে এখন দেখেন বৃত্তের ব্যাসার্ধ যদি কি হয় আর হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি বৃত্তের ব্যাস হচ্ছে কত 2r, বৃত্তের ব্যাসার্ধ যদি এবার এত হয় তাহলে এটা কি হবে 2 ইনটু আর এর জায়গায় হবে কত আর প্লাস কত টি। তাহলে এখন বলতে দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে, পরিবর্তিত দৈর্ঘ্য এটা আগে ছিল এটা, তাহলে এখন কি করতে হবে, এটা থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে এটা মানে কি লিখতে পারি দেখেন তো 2r প্লাস হচ্ছে কত বলেন তো 2t, তাহলে আমরা এখান থেকে বলতে পারি বৃদ্ধি, তাহলে বৃদ্ধি ইকুয়াল টু হচ্ছে কত 2r প্লাস 2t মাইনাস হচ্ছে কত বলেন তো 2r টাটা দিয়ে যদি চলে যায় তাহলে হয়ে যাবে কত 2t, আছে কি কোথাও 2t, অবশ্যই আছে। তাহলে এইটাই হইতেছে কি বলেন তো আমাদের সেই কারেক্ট আনসার। আচ্ছা, তারপরে যেটা যদি আসি, আমাদের দেখেন এখানে একটা কথা বলছে এবি এর দৈর্ঘ্য কত একক, এবি এর দৈর্ঘ্য কত একক, আমরা আশা করি সকলেই পারি ভাই, এগুলা অলরেডি আমরা শিখছি। তাহলে এটা যদি লম্ব হয় তাহলে এটা 5, এটা যদি 3 হয় তাহলে এই অংশটুকুর মান হচ্ছে কত, এইখান থেকে এতটুকুর মান হচ্ছে কত বলেন তো, এই সমকোণী ত্রিভুজটা যদি চিন্তা করি তাহলে এটার থেকে 4, এটা 4 হওয়া মানে এটাও কত 4 আর 4 যোগ করলে কত হবে 8 হবে, করে ফেলবেন, আশা করি আপনারা পারবেন। তারপরে কোশ্চেন, ও কেন্দ্রিক বৃত্তে ওবি এর মান কত, ওই ও কেন্দ্রিক বৃত্তে ওবি এর মান অলরেডি হচ্ছে আমরা এটা কি করছি, যদিও বা এখানে ইনফরমেশন সম্ভবত দেওয়া নেই, ঠিক আছে, এই জন্য হচ্ছে আমি এটা কি করলাম স্কিপ করে দিলাম, এটা হচ্ছে আপনাদের থেকে রিমুভ করে দিলাম আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি অধ্যায় 8.1 থেকে যে ছোটখাটো এমসিকিউ গুলা ছিল সেই ছোটখাটো এমসিকিউ গুলো আমরা অলরেডি কি করে ফেলছি বলেন তো, শেষ করে ফেলছি। এবার আসতেছি হচ্ছে আমাদের অধিচাপ উপচাপ, ওই জিনিসগুলা কি, এই জিনিসগুলা থেকে আমরা কিছু এমসিকিউ কি করবো এখন সলভ করবো, অর্থাৎ আমরা এখন 8.2 এ চলে আসছি, ঠিক আছে। এখন আমরা 8.2 নিয়ে কি করবো বলেন তো, আলোচনা করব। তাহলে সবার আগে হচ্ছে আমরা আসি অধিচাপ উপচাপ জিনিসগুলো কি সেটা নিয়ে। সবার আগে একটা কি করলাম, একটা ইয়া বিশাল একটা কি আঁকছি দেখেন তো, বৃত্ত আঁকছি, এটা ইয়া বিশাল একটা কি আঁকছি সবার আগে বলেন তো, একটা বৃত্ত আঁকছি, ঠিক আছে। এই বৃত্তটার ক্ষেত্রে এইখান থেকে সাপোজ মনে করলাম হচ্ছে এইখানে একটা আছে, এইখানে একটা আছে, ঠিক আছে, দুটো বিন্দু আমি কি করলাম সিলেক্ট করলাম। তাহলে দেখেন এইখানে এই অংশ একটা চাপের সৃষ্টি করছে না, এই অংশ এইটাই হতেছে কি বলতো একটা চাপ, এইটা হচ্ছে একটা কি বলেন তো চাপ। এই চাপটা কি ছোট চাপ না, যে ছোট চাপটা হবে সেই ছোট চাপকে আপনারা বলবেন কি চাপ বলেন তো, উপচাপ। ছোট চাপকে কি বলবো, ছোট চাপকে আমরা বলবো হচ্ছে উপচাপ, ছোট চাপকে কি বলবো উপচাপ। আর উপচাপে যেহেতু ছোট তাহলে যেই কোণটা উৎপন্ন হবে উপচাপে অন্তর্লিখিত কোণ, সেটাকে আপনারা কি বলবেন বলেন তো, সেটাকে আপনারা বলবেন হচ্ছে স্থূলকোণ। আশা করি বুঝাতে পারছি, উপচাপে অন্তর্লিখিত কোণটা কি হবে, স্থূলকোণ হবে। আর তাহলে বাকি যে চাপটা আছে ভাইয়া বাকি আবার কোন চাপ আছে দেখেন তো, এইখানে দেখেন তো আরেকটা বাকি চাপ দেখতেছেন না, এই বাইরে ভাই কত বিশাল একটা চাপ, এই যে কত বিশাল একটা চাপ পাইছি, এই বিশাল চাপটার নাম হচ্ছে কি ভাইয়া অধিচাপ। এই বিশাল চাপটার নাম কি অধিচাপ, বড় চাপ। যেহেতু বড় চাপ তাহলে তার কোণটা কি দিব আমরা, ছোট্ট বন্ধু, ছোট্ট কোণ দিয়ে দিব। তাহলে এইটা কি বলবো বলেন তো, আমরা সূক্ষ্ম কোণ বলবো ভাই। এটাই হচ্ছে কনসেপ্ট, উপচাপ এবং অধিচাপ, এই যে দুইটা জিনিস লিখছি না একদম ঠাড়া মুখস্থ করবেন। জাস্ট ছোট চাপ কোণ বড়, উপচাপে স্থূল কোণ, বড় চাপ কোণ ছোট, সূক্ষ্ম কোণ, কাজ শেষ। ওকে, এবার আসি আমাদের গুরুত্বপূর্ণ দুইটা জিনিস,
ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুইটা জিনিস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুইটা জিনিস। এইটা হচ্ছে একটা বৃত্ত, ওকে, এইটা হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ, ঠিক আছে। দেখেন কেন্দ্রস্থ কোণ কিভাবে অঙ্কন করে, কেন্দ্রস্থ কোণ মেইনলি অঙ্কন করা হচ্ছে এই বৃত্তের এই একটা জিনিস আর এই একটা জিনিস, ঠিক আছে। আপনি যদি চিন্তা করেন এই দুইটা জিনিস কেন্দ্রে দেখেন তো একটা কোণ উৎপন্ন করছে না, এই সেই কেন্দ্র, এই সেই কেন্দ্র, এই যে কোণটা এটাই হইতেছে কি কোণ বলেন তো আমাদের, এটাই হইতেছে আমাদের কেন্দ্রস্থ কোণ। এটা কি কোণ বলেন তো, কেন্দ্রস্থ কোণ। কোন চাপের উপর, সাপোজ আপনি চাইলে এখানে একটা নাম দিতে পারেন, এটার নাম দিলাম হচ্ছে এ, এটার নাম দিলাম হচ্ছে কত বি। এই এ বি চাপের উপর দণ্ডায়মান মানে রয়েছে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, এটাকে আমি যদি কি বলি ও বলি ও, তাহলে এ বি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও বি, ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা জিনিস নিয়ে কথাবার্তা বলবো। এখানে আমি আরেকটা চাপ আমি অঙ্কন করতেছি, আরেকটা চাপ আমি এখানে অঙ্কন করতেছি এই এবি চাপের উপর। এইটা দেখেন এবি, আরেকটা হচ্ছে এটা মনে করলাম হচ্ছে কত সি, ওকে। এসি বিসি দুইটা যে দেখেন তো পরিধির একটা বিন্দুতে কি হয়েছে, মিলিত হয়েছে, মিলিত হওয়ার ফলে এখানে একটা কি উৎপন্ন হয়েছে বলেন তো, কোণ উৎপন্ন হয়েছে। কি কোণ জানেন এটার নাম, এটার নাম হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। এটার নাম কি কোণ বলেন তো, এটার নাম হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ, ওকে। তাহলে দেখেন এই কেন্দ্রস্থ কোণ বলি বা বৃত্তস্থ কোণ যেটাই বলি না কেন, সেই দুইটা জিনিসই কিন্তু দেখেন আমাদের এই দুইটা চাপের উপরেই হয়েছে, এই দুইটা চাপের উপরে কি আছে বলেন তো, দণ্ডায়মান আছে। তাহলে এ বি, এই এ বি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও বি, বৃত্তস্থ কোণ এ সি বি। তাহলে এখান থেকে আমাদের একটা উপপাদ্য আছে, খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্য। সেটা কি, সেটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ, আমরা বলি কি, আমরা বলে থাকি হচ্ছে এরকম, কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু কি কোণ বলেন তো, 2 ইন্টু বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি হয়, দ্বিগুণ হয়। অর্থাৎ আমরা বলতে পারি আমাদের কেন্দ্রস্থ কোণ এ ও বি ইকুয়াল 2 ইন্টু বৃত্তস্থ কোণ কে আছে এ সি বি। তাহলে আমরা লিখে দিব এ সি বি, ওকে। সো এইটাই হইতেছে কি বলেন তো আমাদের আনসার, ওকে। সো এটাই হচ্ছে আমাদের কথা, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কত গুণ ভাইয়া, দ্বিগুণ, ওকে। সো আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখলাম, যেটা কেন্দ্রস্থ কোণ কি বৃত্তস্থ কোণ কি, এটা তো অবশ্যই লাগবে। এবার আমরা আরো দুইটা গুরুত্বপূর্ণ উপপাদ্য আছে এই অধ্যায়ের অনুশীলনী শুরু করার আগে, আরো দুইটা জিনিস আছে, সেই দুইটা জিনিস সম্পর্কে একটু করে কি করি বলেন তো, একটু করে কথাবার্তা বলি। এইটা হচ্ছে আমার সেই বৃত্ত, এই সেই বৃত্ত, এই বৃত্তর আমি এবার দুইটা একই চাপের উপর দণ্ডায়মান, ঠিক আছে। চাপ দুইটা নিয়ে আগে, এই একটা চাপ আছে এখানে, এই হচ্ছে চাপ, ঠিক আছে, মনে করলাম হচ্ছে এ, আর একটা চাপ মনে করলাম হচ্ছে বি। এই এবি চাপের উপর দণ্ডায়মান, এই এবি চাপের উপর দণ্ডায়মান কিছু বৃত্তস্থ কোণ আমি এবার রাখবো। তাহলে বৃত্তস্থ কোণ কি বলছিলাম, এইটা এবং এইটা, ঠিক আছে। বৃত্তস্থ কোণ হচ্ছে দুইটা যদি একটা বিন্দুতে, বৃত্তের পরিধির একটা বিন্দুতে কি হয় বলেন তো, মিলিত হয়, ঠিক আছে। সেম ভাবে এই একটা ছিল, আর একটা মনে করলাম হচ্ছে এইটা, এটাও সেম বিন্দুতে কি হয়েছে, মিলিত হয়েছে। তাহলে দেখেন তো এখানে দুইটা কোণ উৎপন্ন হয়েছে না, এটা মনে করলাম হচ্ছে সি, আর এটা মনে করলাম হচ্ছে কত বলেন তো ডি। এটা কোন চাপ, একই চাপ, কোনটা এই এবি, এই এবি, এই এবি চাপের উপর কি হয়েছে বলেন তো, দণ্ডায়মান। এই এবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ একটা এ সি বি, এটা আরেকটা হচ্ছে কত এ ডি বি, মানে হচ্ছে কোনটা বলেন তো, এইটা। তাহলে একই চাপের উপর দণ্ডায়মান যে বৃত্তস্থ কোণ দুইটা রয়েছে, সেটা হচ্ছে কত এ সি বি, আর এটা হচ্ছে কত এ ডি সি, তাহারা পরস্পর সমান। এটা হচ্ছে আপনাদের আরেকটা উপপাদ্য, এটাও কিন্তু আপনাদের আছে। একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলা পরস্পর কি হবে বলেন তো, পরস্পর সমান হবে, ওকে। সো আমরা অলরেডি কি করলাম, এই যে জিনিসটা আছে এটাও কি করলাম আপনাদের দেখা দিলাম। এবার লাস্ট আরেকটা জিনিস হচ্ছে আমরা কি করব বলেন তো, আরেকটা জিনিস হচ্ছে আমরা দেখবো, আরেকটা গুরুত্বপূর্ণ উপপাদ্য নিয়ে আমরা কি করবো বলেন তো, এখন কথাবার্তা বলবো। তাহলে এটা হচ্ছে সেই বৃত্ত, সেই বৃত্ত, এই বৃত্তের ব্যাস আমরা আঁকবো। এবার কি আঁকবো, এবার আমরা ব্যাস আঁকবো। আমরা আশা করি ব্যাস তো সকলেই আঁকতে পারি, সকলেই কি করতে পারি, ব্যাসটা আঁকতে পারি। তাহলে এই সেই ব্যাসটা আমি কি করলাম, এঁকে ফেললাম, ওকে। এই ব্যাস, এই যে ব্যাস আছে, এই ব্যাসটা এখন একটা দেখেন একটা বৃত্তস্থ কোণ অঙ্কন করবো এই ব্যাস দ্বারা, এই সেই বৃত্তস্থ কোণ, ঠিক আছে। তাহলে দেখেন অর্ধেক বৃত্তের উপর হইছে, তাহলে এই যে বৃত্তস্থ কোণটা হইছে এইটার একটু যদি নাম দিই, তাহলে আমাদের এ, এটা দিলাম হচ্ছে বি, এটাই চাপ। এবার এই বি চাপ,
এবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে এসিবি। আর যেটা অর্ধেক বৃত্তের উপর হইছে তাহলে আমরা বলবো হচ্ছে এখানে অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে, কি কোণ বলেন তো? অর্ধবৃত্তস্থ কোণ, তার নাম কি দিব? এসিবি। আর অর্ধবৃত্তস্থ যে কোণটা আছে সেই অর্ধবৃত্তস্থ কোণের মান কত বলেন তো? এক সমকোণ। এটা একটু করে আমরা মাথায় কি করে নিব বলেন তো? সেট করে নিব। অর্ধবৃত্তস্থ কোণের মান হচ্ছে কি সমকোণ? এক সমকোণ। সো দেখেন আমরা অলরেডি কয়েকটা জিনিস দেখলাম। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ দ্বয় পরস্পর সমান, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তারপর আমরা কি বললাম? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তারপর আমরা শিখলাম উপচাপের উপর যে কোণটা সেটা হবে স্থূলকোণ, আর অধিচাপে অন্তর্লিখিত কোণ হবে কি? সূক্ষ্মকোণ। সো এই কনসেপ্টগুলো অ্যাপ্লাই করে এখন আমরা 8.2 এর যে অঙ্কগুলো আছে সেগুলা সলভ করে ফেলবো। চলেন শুরু করি আমরা। তাহলে আমরা এই বেসিকগুলো দেখলাম। এবার দেখেন প্রথম কোশ্চেন, অধিচাপে অন্তর্লিখিত, অধি মানে বড়, বড় চাপ হইলে কোণ কি হবে? ছোট হবে। তাহলে ছোট কোণ কোনটা? সূক্ষ্মকোণ। এই হয়ে গেছে আনসার। তারপর এটাতে আসি, বুঝতে চিত্রে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এই সেই ও, এম এন পি এম এন পি এম এন এটা যদি কি হয়? এটা বলতে আমাদের 40 ডিগ্রি যদি হয়, আমাদের বের করতে বলছে এম পি ও এন, আমাদের বের করতে বলছে পি ও এন। এই কোণটার কি করো? বের করো। দেখো এই পি এম এন পি ও এন দুইটাই কিন্তু একটা জিনিসের উপর কি আছে বলেন তো? দণ্ডায়মান আছে। কোন জিনিস? এই এম এন। দেখেন এই চাপটার উপর কি আছে বলেন তো? দণ্ডায়মান আছে। এইটার হচ্ছে কি সেই চাপ। তাহলে এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের কথা যদি বলি, দেখেন তো এটা কেন্দ্রস্থ কোণ না? এইটাই তো হচ্ছে বৃত্তের কেন্দ্র, বলেই দিছে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে এই দেখেন তো পি ও এন, এটা কি কেন্দ্রস্থ কোণ না? এটা কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তস্থ কোণ কি ছিল? এই একটা যে বৃত্তের পরিধির একটা বিন্দুতে কি করছে? ছেদ করছে। তাহলে এটা কি কোণ? বৃত্তস্থ কোণ। ভাই আমরা কিন্তু জানি কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ কোনটা? পি ও এন। কেন্দ্রস্থ কোণ কার দ্বিগুণ? বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তস্থ কোণ কোনটা? 2 ইন্টু বৃত্তস্থ কোণ অলরেডি পাইলাম কত? পি এম এন। তাহলে আলটিমেটলি কি হয়? 2 ইন্টু 40, তাহলে কত হবে? 80 ডিগ্রি। আছে কি আমাদের 80 ডিগ্রি? ও প্রথম অপশনে আছে 80 ডিগ্রি। শেষ। চিত্র যখন কি করতেছে বলেন তো? কথা বলতেছে। ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও, বা পরিকেন্দ্রটা কই থেকে আসছে? পরিবৃত্ত থেকে আসছে। পরিবৃত্ত জিনিসটা কি? ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দিয়ে কি করবে? বৃত্তটা পরিভ্রমণ করবে। ওকে, ত্রিভুজের 3টা শীর্ষ দিয়ে কি করবে বলেন তো? বৃত্তটা সাই সাই করে কি করবে বলেন তো? ঘুরবে। এই হইতেছে সেই ত্রিভুজটা, এই হইতেছে কি বলেন তো? সেই ত্রিভুজটা। এইটাই হচ্ছে সেই ত্রিভুজের একটা কেন্দ্র দিলাম। আর ইহার ভিতরেই এখন আমি একটা কি আঁকবো বলেন তো? ইহার ভিতরে আমি একটা সার্কেল অঙ্কন করব। কি অঙ্কন করবো? একটা সার্কেল। ঠিক আছে, এই ভিতরে একটা কি করতেছি? সার্কেল অঙ্কন করতেছি। এই সেই জিনিস, এই সেই জিনিস। আর একটু ছোট করি। ওকে, ডান। সার্কেলটাকে আমি কি কালার দিই? সার্কেল কালারটাকে হচ্ছে আমি এই কালার দিলাম। ওকে, ডান। দেখেন কত সুন্দর লাগতেছে। এটা বৃত্তের কেন্দ্র ছিল এই সেই। দেখেন আমি যদি এবার যদি বৃত্তটার ত্রিভুজের কথা চিন্তা করি, এটা হচ্ছে আবুল, এটা হচ্ছে বাবুল, আর এটা হচ্ছে কাবুল। আবুল বাবুল কাবুল। ঠিক আছে, এই একটা ত্রিভুজ যার পরিকেন্দ্র বলতে ও, এই হচ্ছে পরিকেন্দ্র ও। আমার বের করতে বলছে এবি ইকুয়াল টু যদি এসি হয়, বাহ, ইহার সাথে ইহার সমান বলতে খুব সুন্দর। এবিসি ইকুয়াল টু যদি 50 ডিগ্রি হয়, তাহলে এবিসি মানে এই কোণের মান কত ডিগ্রি বলছে? এই কোণের মান বলছে হচ্ছে 50 ডিগ্রি যদি হয়। আমার বের করতে বলছে বিওসি, বস কোণ, বিওসি। ঠিক আছে, বিওসি। তাহলে এটাকে ও ধরলাম। তাহলে বিওসি তো এখনো হয় নাই, তাহলে বিওসি কে কি করতে হবে? জামাই বরণ দিয়ে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে এই এটা তো না, আমাদের এখানে কি করতে হবে? এখানে একটা নিতে হবে। তাহলে এটার সাথে এটা যোগ করতে হবে, তারপরে এটার সাথে এটা যোগ করতে হবে। তারপরে আমাদের কাজ কি? বিওসি মানে এই ভিতরের যে কোণটা আছে, ভিতরের কোণটা কি করতে হবে? বের করতে হবে। ভাই ভিতরের কোণটা একটু যদি চিন্তা করেন, দেখেন আমি যদি বিসি কে, দেখেন এই বিসি কে যদি কি করি বলেন তো? এই বিসিটাকে আমি যদি কি করি? চাপ চিন্তা করি। ঠিক আছে, বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কোনটা? দেখেন তো এটা না? বিওসি কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তস্থ কোণের কথা বললে কোনটা হবে বলেন তো? এটা হবে না? এই একটা যায়, এই একটা যায়। দেখেন বৃত্তের পরিধি একটা বিন্দুতে কি করছে? ছেদ করছে।
তাহলে আমরা এখান থেকে বলতে পারি, কি বলতে পারি দেখেন তো, এভাবে বলতে পারি না, আমার যে বি ও সি আছে সেটা কার সমান হবে, 2 ইন্টু কার, বি এ সি। তাহলে এখন ইস যদি আমাদের বিএসসিটা থাকতো, ইস যদি বিএসসিটা থাকতো তাহলে আমরা কি করে ফেলতাম, বের করে ফেলতে পারতাম। ইস এখানে কি বিএসসি আছে, নাই, তাহলে আমরা কি করতে হবে, বিএসসি বের করতে হবে। আচ্ছা একটু আসি আমরা ষষ্ঠ অধ্যায়ে। ষষ্ঠ অধ্যায়ে যারা ক্লাস করছি তারা আশা করি জানি সকলে, কি জানি, একটা ত্রিভুজের ঠিক আছে, কি বলেন তো, আমরা সকলে জানি এটা সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। দেখেন বলেই দিছে এই বাহু আর এই বাহু পরস্পর সমান, তাহলে এই বাহুর বিপরীত কোণ কোনটা, এইটা, আর এই বাহুর বিপরীত কোণ কোনটা, এইটা। তাহলে সমান সমান বাহুর বিপরীত যে কোণদ্বয় রয়েছে তারা পরস্পর সমান। তাহলে ইহা যেহেতু 50, ইহার মানও কত হবে বলেন তো, 50 ডিগ্রি হবে। দেখেন একটা ত্রিভুজ, কোণ বি 50, কোণ সি 50, আরেকটা ত্রিভুজের কোণ আছে কত, এ। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180। 180-র মধ্যে 50 মিলে 100 হইছে, তাহলে এই অংশটুকু অবশ্যই কত হবে বলেন তো, এই অংশটুকু 100 ডিগ্রি, 80 ডিগ্রি হবে না, 50 তো 100 হয়ে গেছে, আর এটা কত হবে তাহলে 80। তাহলে এখন জাস্ট খালি কি করতে হবে, 80 মানটা বসে দিতে হবে, 2 ইন্টু কত বলেন তো, 80। ওকে, আমাদের এখানে একটু অপশনটা একটু ভুল আছে, এটা মিললে কত হবে বলেন তো, 160 ডিগ্রি হবে। ওকে আচ্ছা, এবার আসি আমাদের নেক্সট কোশ্চেনটা একটু করে যদি দেখি, বলা হয়েছে কোন বৃত্তের অধিচাপ বড় চাপ হইলে অন্তর্ভুক্ত কোণ সূক্ষ্ম কোণ পারফেক্ট, উপচাপ ছোট চাপ হইলে স্থূল কোণ পারফেক্ট, অন্তরীক্ষিত সামান্তরিক একটা আয়ত সবগুলাই হচ্ছে পারফেক্ট কথা। একটু এই কথাগুলো কি রাখবেন, ঠাডা মুখস্থ রাখবেন, ঠিক আছে, না হলে হবে না, ঠাডা মুখস্থ রাখতে হবে কিছু কিছু জিনিস। এবার বলছে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পি কিউ আর এর সম্পূরক কোণ কত হবে সেটা কি করুন, বের করুন। দেখেন এই যে বৃত্তটা আছে ঠিক আছে, তার মধ্যে পি কিউ যে চাপটা আছে, এই যে চাপটা সেটা কিন্তু অর্ধেয় অর্থাৎ একদম ব্যাস বরাবর আর কি, ঠিক আছে, এটা কিন্তু পি কিউটা হচ্ছে ব্যাস। তারপর আমি এখান থেকে বলতে পারি এই কোণটা কি বলেন তো, অর্ধবৃত্তস্থ কোণ। এটা কি কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি, এটা হচ্ছে তার মানে 90 ডিগ্রি হবে। তাহলে এইটা যদি ত্রিভুজ চিন্তা করেন, পি কিউ আর ত্রিভুজে একটা 90 ডিগ্রি হয়ে গেলে তাহলে এইটা আর এটা মিলে কত হবে, 90। এখানে x আর এখানে হচ্ছে কত, 5x। তাহলে আমরা যদি একটু যোগ করি, x প্লাস 5x ইকুয়াল টু হচ্ছে কত ডিগ্রি বলেন তো, 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 6x ইকুয়াল টু হচ্ছে কত, 90 ডিগ্রি। বা এখান থেকে আমরা লিখতে পারি x ইকুয়াল টু কত বলেন তো, x ইকুয়াল টু 15 ডিগ্রি। তাহলে x ইকুয়াল টু 15, দেখেন আমাদের বলছে পি কিউ আর, তাহলে আমাদের এই কোণটা লাগবে। তাহলে এই কোণটার মান কত, 5 ইন্টু 15, তাহলে কত হয়, 5-15 হয় 75 ডিগ্রি। ওকে আসলো 75 ডিগ্রি। বলছে ভাই এত এর সম্পূরক কোণ, সম্পূরক মানে কি, সমষ্টি হচ্ছে 180, তাহলে দুইজন মিলে হইছে 180। তাহলে দুইজন মিলে 180 থেকে আপনি কি করবেন, 75টাকে ঠাস করে বিয়োগ করে দিবেন। তাহলে 180 থেকে যদি 75 বিয়োগ করি তাহলে আসে কত, 105 ডিগ্রি। এটাই আনসার, শেষ। আর কনসেপ্ট যেমনই হোক না কেন, অলরেডি সকল কনসেপ্ট পড়ানো হয়েছে, এখন জাস্ট কি করতে হবে, আমাদের জাস্ট প্র্যাকটিস করতে হবে। ওকে, আশা করি বুঝাতে পারতেছি। এবার বলছে 20 সেন্টিমিটার পরিধি বিশিষ্ট এবিসি বৃত্তের উপচাপের দৈর্ঘ্য যদি 9 সেন্টিমিটার হয় তাহলে অধিচাপের দৈর্ঘ্য কি হবে সেটা কি করুন, বের করুন। তাহলে ইহাই হইতেছে আমার সেই বৃত্তটা, এই বৃত্তটার কেন্দ্রটা ধরলাম এটা, মনে করলাম এইখান থেকে এতটুকুর মধ্যে, এইখান থেকে এতটুকুর মধ্যে যেই চাপটা, এইটাই হচ্ছে ছোট চাপ, ছোট চাপটাই হচ্ছে কি বলেন তো, উপচাপ। তাহলে এইটাই হইতেছে আমাদের সেই উপচাপ, এই উপচাপ, ঠিক আছে। তাহলে এইটা হইতেছে কি বললাম, এটা হচ্ছে আমাদের সেই উপচাপ, এটা হচ্ছে উপচাপ যার দৈর্ঘ্য বলে দিছে কত, 9। তাহলে এটা যদি 9 হয় ভাই এটা কত হবে বলেন তো, এই অংশটুকু পুরোটা তো 20, তাহলে এই অংশ অবশ্যই কত হবে, 11 হবে। এই 11টা কি বলেন তো, এই 11টা হচ্ছে আমাদের অধিচাপ। তাহলে এখানে কোথাও 11 নাই, তাহলে আমরা এটাই বলতে পারি আমার অধিচাপের দৈর্ঘ্যটা 9 থেকে কি হবে বলেন তো, বড় হবে। তারপরে কোশ্চেনটা আসি, অর্ধবৃত্ত অপেক্ষা বড় চাপকে কি বলে, অর্ধবৃত্ত অপেক্ষা বড় চাপকে আমরা বলবো হচ্ছে অধিচাপ, ঠিক আছে। অর্ধবৃত্ত অপেক্ষা বড় চাপকে কি বলবো, অধিচাপ বলবো। কোন বৃত্তচাপে অন্তর্লিখিত কোণ 120 ডিগ্রি, 120 ডিগ্রি, 120 মানে কি কোণ, স্থূল কোণ, মানে বড় কোণ ভাই, স্থূল কোণ বা বড় কোণ। বড় কোণ হইলে চাপটা কি হবে, ছোট হবে। কোন চাপ ছোট, উপচাপটা হয় কি বলেন তো, ছোট। তারপরে কোশ্চেন, দুইটি বৃত্তের বৃহত্তম জ্যা মানে কি ভাই, ব্যাস, দুইটা বৃত্তের ব্যাসই কি হবে বলেন তো,
সমান হবে। যদি সমান হয় তাহলে বৃত্ত দুইটাকে কি বলে ভাই, এই বৃত্তেরও যেই পরিমাণ ব্যাসার্ধ অর্থাৎ এই বৃত্তের যতটুকু আরেকটা বৃত্ত আঁকলেন ঠিক দেখলেন হচ্ছে কি হলো ততটুকু হইলো, এই বৃত্ত আর এই বৃত্ত পরস্পর তখন কি হবে বলেন তো সমান হবে, বৃত্ত দুইটা কি হবে পরস্পর সমান হবে। ঠিক আছে, তারপর আসি বৃত্তের কোন চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের কি হবে সেটা বের করতে বসে। এই দেখেন ইয়া বিশাল একটা কি আঁকলাম, বৃত্ত আঁকলাম। ঠিক আছে, এই বৃত্তের কি বলছে চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, দেখেন তো একটা কেন্দ্রস্থ কোণ আঁকি। ওকে, সবার আগে একটা কি আঁকি, একটা কেন্দ্রস্থ কোণ আঁকি, এই সেই একটা কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, এবার বৃত্তের কোন চাপ দ্বারা, দেখেন এটা হচ্ছে আমার চাপ, এই চাপ। ঠিক আছে, এই চাপ দ্বারা কেন্দ্র উৎপন্ন কোণ হচ্ছে কোনটা, এটা। সাপোজ আমি যদি এটা যদি আরেকটু ছোট করে দিই, আরেকটু যদি কি করি ছোট করে দিই, দেখেন তো এরকম, দেখেন তো এই কোণটা আরো ছোট হয়ে গেছে না, চাপও ছোট হয়েছে কোণও ছোট হয়েছে, চাপ বড় করছি কোণ বড় হয়েছে। তার মানে কি বলতে পারি, চাপের সাথে কেন্দ্রস্থ কোণের যে সম্পর্ক সেটা আলটিমেটলি কি হবে বলেন তো সমানুপাতিক হবে। চাপ বড় করবেন কেন্দ্রস্থ কোণ বড় হবে, চাপ ছোট করবেন কেন্দ্রস্থ কোণ কি হবে ছোট হবে। শেষ। এবার আমাদের বলছে এটা চিত্রে এবিসি এর, এই এবিসি বৃত্তে কোণ বিএসি এর মান কত, বিএসি এর মানটা কত সেটা কি করতে হবে বের করতে হবে। আর এখানে একটা ইনফরমেশন ছিল, এটা হচ্ছে এটা হবে এক্স। তা দেখেন এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ বিসি চাপের উপর দণ্ডায়মান, কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি, আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ যেটা হচ্ছে কত বিএসি। তাহলে আমরা কি জানি কেন্দ্রস্থ কোণ অর্থাৎ এক্স প্লাস 20, কেন্দ্রস্থ কোণ কার দ্বিগুণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে 2 × x মানে 2x। তাহলে এখন এক্সটাকে এদিকে নিয়ে আসবো, প্লাস এক্সটা এদিকে গেলে হবে মাইনাস এক্স, আগে থেকে এখানে 2x বসেছিল, মাইনাস এক্স ইকুয়াল টু 20। তাহলে আলটিমেটলি আমরা পেয়ে গেলাম x ইকুয়াল টু 20, x ইকুয়াল টু মানে কি বিএসি, এই x এর মান বের করতে বলছে কত 20। সি নাম্বারটা হচ্ছে কি বলুন তো কারেক্ট আনসার। ডান। তারপরে কোশ্চেন, এবার বলছে কিউপিআর কিউএসআর, কিউপিআর মানে এই কোণটা, কিউএসআর মানে এই কোণটা কি করতে হবে আমাদের বের করতে হবে। একটু চিন্তা করি, কিউআর যেই চাপটা আছে এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কোনটা, কিউপিআর ধরলাম। ওকে, কেন্দ্রস্থ কোণ কোনটা, কিউওআর ধরলাম। তাহলে আমরা তো জানি, আমরা জানি কি কোণ, কেন্দ্রস্থ কোণ যেটা আছে 90 ডিগ্রি, কেন্দ্রস্থ কোণ কার দ্বিগুণ যেন ছিল, বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তস্থ কোণ ধরলাম কিউপিআর, তাহলে কিউপিআর, তাহলে এখান থেকে যদি আমরা কিউপিআর যদি বের করি, 90 এর সাথে 2 গুণ আছে, এখানে 2 গুণ, এদিকে আসলে কি হবে ভাগ, 90/2, তাহলে কত হয় বলেন তো 45 ডিগ্রি। তাহলে আমরা পাইলাম কিউপিআর কত ডিগ্রি ভাইয়া, 45 ডিগ্রি। এবার দেখেন একটু করে যদি চিন্তা করি, কিউপিআর কিউএসআর দুইজনই কি কোণ, বৃত্তস্থ কোণ। কোন চাপের উপর, কিউআর চাপের উপর। তাহলে আমরা কিন্তু একটা উপপাদ্য শিখছিলাম, একই চাপের উপর দণ্ডায়মান যে বৃত্তস্থ যে দুইটা কোণ পাবেন, বৃত্তস্থ কোণ দ্বয় তারা পরস্পর সমান। তাহলে ইহার মান যেহেতু 45, তাহলে এই বান্দাও বলতেছে আমার মানও কত হবে 45 হবে। তারপরে বলছে এই বান্দার এই বান্দার মধ্যে কি করতে একটা যোগ দিতে, তাহলে যদি যোগ করি তাহলে কত ডিগ্রি হবে 90 ডিগ্রি। আছে কি কোথাও, এই তো আছে 90 ডিগ্রি। শেষ, কাজ শেষ। এবার আসি আমাদের নেক্সট কোশ্চেন, বলতে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AOB ইকুয়াল টু 4x। দেখেন AOB, কিন্তু দেখেন AOB টা কোথায়, ও মাই গড অন্য দিক দিয়ে দিছে, তাহলে কত দিছে 4x। বলছে ACB ইকুয়াল টু যদি x হয়, তাহলে ACB মানে হচ্ছে এই অংশ, এটাও যদি কি হয় x হয়, আমরা বলতে x এর মানটা কত হবে সেটা কি করুন বের করুন। দেখেন আমরা যদি একটু করে চিন্তা করি, আমরা যদি চাপটা চিন্তা করি, এই চাপের কথা যদি চিন্তা করি, AB চাপ, এই চাপের কথা যদি আমি কি করি চিন্তা করি, AB চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কোনটা বলেন তো, কেন্দ্রস্থ কোণ কোনটা, এইটা কিন্তু এইটা একটু করে মাথায় রাখবেন, কেন্দ্রস্থ কোণ কোনটা বলেন তো, এইটা, এই কেন্দ্র দিয়ে যাচ্ছে দেখেন এই কোণটা, এইটা কোন কোণটা উৎপন্ন হয়েছে বলেন তো, কেন্দ্রস্থ কোণ কিন্তু এটা, আমরা ভুলে এটা দিব না, কেন্দ্রস্থ কোণ কোনটা এটা। আর এইটার মান কি বলেন তো, দেখেন তো এই পুরোটা কি বৃত্ত, যদি চিন্তা করেন এই পুরোটা কি বৃত্ত না, 360 থেকে 4x থেকে কি করব বাদ দিব, তাহলে বাদ দিয়ে দিই 360 ডিগ্রি মাইনাস হচ্ছে কত বলেন তো 4x, 360 ডিগ্রি মাইনাস 4x, এটা হচ্ছে কি কোণ আমাদের কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ জানি বৃত্তস্থ কোণের কয় গুণ হয়, দ্বিগুণ হয়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 360 ডিগ্রি মাইনাস 4x, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
তাহলে বৃত্তস্থ কোণ তো x, তাহলে x এর দ্বিগুণ। তাহলে আলটিমেটলি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 360 ডিগ্রি ইকুয়াল 2x, মাইনাসটা দিকে গেলে হবে প্লাস 4x। তাহলে আলটিমেটলি পাইলাম 6x ইকুয়াল টু 360 ডিগ্রি। 6 দ্বারা যদি উভয় পক্ষে ভাগ করি 6 6 36 ইকুয়াল 60 ডিগ্রি। x এর মান কত ডিগ্রি পেয়ে গেলাম? x এর মান পেয়ে গেছি 60 ডিগ্রি। শেষ। খুবই সিম্পল জিনিসগুলা। ওকে, সো আমরা খালি কিন্তু ওই সেম বৃত্তের কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এই যে কনসেপ্ট আছে এইটাই বারবার কি করব বলেন তো, অ্যাপ্লাই করব, তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। এবার আসি, দেখেন একজন হালিমা নামে একজন ব্যক্তি, হালিমা একটি বৃত্তাকার পথে, একটা বৃত্তাকার পথ যেহেতু তাহলে একটা বৃত্ত কি করে ফেললাম, ঠাই করে এঁকে ফেললাম। এই হালিমা বলছে একটা বৃত্তাকার পথে বি বিন্দু থেকে সি বিন্দুতে পৌঁছালো। এই সেই বি বিন্দু, কোথায় বি বিন্দু? এই সেই বি বিন্দু থেকে এই সেই সি বিন্দুতে পৌঁছালো। তারপরে বলা হচ্ছে এটা বি ধরলাম, এটাকে ধরলাম হচ্ছে সি। যেখানে বিসি চাপ দ্বারা, এই বিসি চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ, তাহলে একটা কেন্দ্রের সাথে একটা কোণ উৎপন্ন করছে, এই কোণ যার মান দিয়ে দিছে তারা কত ডিগ্রি? 50 ডিগ্রি। খুব সুন্দর কথা, উৎপন্ন করে। আরো কিছুক্ষণ পর সে এ বিন্দুতে পৌঁছালো, বা সে হাঁটতে 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 এখানে এই এ বিন্দুতে কি করছে? পৌঁছাইছে। বলে বিএসি কত? তাহলে বিএসি মানে হচ্ছে কি ভাইয়া? মানে হচ্ছে ভাইয়া এইটার সাথে এখন কি করতে হবে? এই অংশটা যোগ করে দিতে হবে। এটা হচ্ছে আমাদের বিএসি। তা দেখেন চাপটা, দেখেন তো কি, চাপটা তো সেম চাপ আছে, বিসি চাপ। তাহলে এই বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কিন্তু এইটা, আর বৃত্তস্থ কোণ কোনটা? এটা না? বৃত্তের দুইটা জ্যা কি করছে বলেন তো? একটা বিন্দুতে কি করছে? ছেদ করছে। ঠিক আছে, তাহলে কি করছে? পরিধির উপর একটা বিন্দু ছেদ করছে। তাহলে এই যে কোণটা, সেটা কি কোণ বলেন তো? বৃত্তস্থ কোণ। এটা বৃত্তস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ। তাহলে আমাদের বলছে বিএসি এর মান কত? তাহলে আমরা তো জানি, আমরা কি জানি? আমরা জানি হচ্ছে এই 50 ডিগ্রি কেন্দ্রস্থ কোণ ইকুয়াল 2 ইনটু কি কোণ বলেন তো? বৃত্তস্থ কোণ। তাহলে আমরা এইখান থেকে লিখতে পারি আমাদের যে বৃত্তস্থ কোণ ইকুয়াল 2 এর সাথে 50 কি এটা গুণ আছে, তাহলে এদিকে আসলে কি হবে? ভাগ। 50/2 ইকুয়াল 25 ডিগ্রি। প্রথমটাই হচ্ছে আমাদের আনসার। শেষ। এবার আসি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে ভাই একদম সেম ক্যাটাগরি কোশ্চেন। এ ও বি এত হলে এসিবির মান, এ ও বি এটা যদি কি হয় বলেন তো? এটা বলতে 60 ডিগ্রি হলে ওইটার মান কত? তাহলে 60 কে জাস্ট কি করব? 2 দ্বারা ভাগ করব। এখানে একটু বাংলা কথাই লিখছি, ঠিক আছে? এটা হচ্ছে একটা শীর্ষস্থানীয় স্কুলে আসছিল, আর এই কোশ্চেনটা হচ্ছে কোথায় আসছিল? বোর্ড পরীক্ষায় আসছে, আর কিছুই না। ঠিক আছে, এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। এইটা হচ্ছে আমাদের আনসার। শেষ। তারপরে কোশ্চেনটা আসি, বলা হচ্ছে ত্রিভুজে এসিবি একটা অর্ধবৃত্তস্থ কোণ, এসিবি অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। কাজ শেষ। তারপর হচ্ছে এবিসি ইকুয়াল টু, এবিসি ইকুয়াল টু কত ডিগ্রি বলছে? 60 ডিগ্রি। বিএসি এটা কত? এটা 90, এটা 60, তাহলে এটা কত হবে বলেন তো? 60 আর 90 যদি যোগ করি কত হয়? 150। তাহলে 180 থেকে 150 কে কি করতে হবে? মাইনাস করতে হবে। করলে কত হয়? 30 ডিগ্রি। 30 ডিগ্রি কোথায়? 1 নাম্বার অপশন আছে 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের আনসার। তারপরে কোশ্চেন কি বলা হচ্ছে চিত্রে, খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। ও কিউপি ইকুয়াল টু 20 ডিগ্রি হলে, ও কিউপি মানে এইখান থেকে এতটুকু অংশ, এইখানে ও কিউপি, ও কিউপি ইকুয়াল টু কত ডিগ্রি বলতে বলেন তো? ও কিউপি বলতে 120 ডিগ্রি, শুধু 20 ডিগ্রি। এবার হচ্ছে আমাদের ও আর কিউ কত হবে? ও আর কিউ মানে এই কোণটা কত হবে সেটা কি করতে হবে? সাই করে বের করতে হবে নাকি? আচ্ছা, তাহলে কিভাবে বের করব? এটা তো কনফা। আচ্ছা দেখেন একটু করে বলি, এটা যেহেতু 20 ডিগ্রি, তাহলে আমাদের এই অংশটুকু কত হবে বলেন তো? এই অংশ তো আশা করি সকলে জানি 70 ডিগ্রি হবে, কারণ এটা তো একটা সমকোণ। ঠিক আছে, তাহলে এটা কত? 70। এবার একটু করে মাথাটা একটু করে খাটাবেন, ঠিক আছে? মাথাটা একটু করে খাটাবেন। 8.1 ফিরে যাব। দেখেন তো বৃত্তের কেন্দ্র আর পরিধির যে কোনো একটা বিন্দু যদি আমরা যোগ করি তাহলে কি পাই বলেন তো? ব্যাসার্ধ পাই। সেম ভাবে বৃত্তের কেন্দ্র আর পরিধির যে কোনো একটা বিন্দু যদি আমি কি করি? যোগ করি, তাহলে কি পাই বলেন তো? তাহলেও আমি কি পাই? ব্যাসার্ধ পাই। তাহলে দেখেন বৃত্তের ব্যাসার্ধ কি হয়? সবসময় সমান হয়। তাহলে এই বান্দা আর এই বান্দাও কি হবে? পরস্পর সমান হবে। তা দেখেন একটা ত্রিভুজ, একটা যদি এবার আমি কি চিন্তা করি? ত্রিভুজ যদি চিন্তা করি, এই সেই ত্রিভুজটা আমি যদি চিন্তা করি ও কিউ আর ত্রিভুজে, দেখেন এই ত্রিভুজটাতে এই বাহু আর এই বাহু পরস্পর সমান, সমান সমান বাহুর বিপরীত কোণ, এই কোণের বিপরীত কোণ কিন্তু এইটা, এই বাহুর বিপরীত কোণ কিন্তু এইটা। তাহলে এই যে বিপরীত কোণ দ্বয় আছে তারও কি হবে? সমান হবে। ইহা যেহেতু 70 হইছে, ও বলে তুমিও 70, ওকে ঠিক আছে আমিও 70। আচ্ছা শেষ। এটা তো বের করতে বসতে, তাহলে ওর আনসার কত হবে? 70 ডিগ্রি হবে। শেষ।
এবার আরো দুইটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিই, কারণ আমাদের মাঝে মধ্যে আসতে পারে, ঠিক আছে, ওইটা যেহেতু আসছে এগুলো কিন্তু আসতে পারে। তাহলে প্রথম যে ইনফরমেশন সেটা হইতেছে ভাই এটা 70, এটা 70 গেল, তাহলে এইটার মান কত বলে বন্ধু, আমার মান কত বলো তো? তাহলে এইটার মান কিন্তু আপনি খুব সহজে এখন বের করতে পারেন। কত ডিগ্রি হবে বলেন তো? 70 70 হয়েছে 140, আর বাকি থাকে কত? 40। তাহলে এটার মান হচ্ছে কত ডিগ্রি ভাইয়া? 40 ডিগ্রি। বুঝাইতে পারছি? আশা করি বুঝাইতে পারছি। তাহলে এটার মান হচ্ছে কত? 40। এবার কোশ্চেন আসতে পারে না ভাই এইটার মান কত কি আপনি বলতে পারবেন? অনেকে কোশ্চেন করতে পারে ভাই এইটার মান কি আপনি বলতে পারবেন কত ডিগ্রি? আচ্ছা একটু করে চেষ্টা করি। দেখো বৃত্তের কেন্দ্র, খুব সুন্দর কথা, কেন্দ্র, এই পরিধির উপর একটা বিন্দু যোগ করলে ব্যাসার্ধ পাইলাম। বৃত্তের কেন্দ্র আর পরিধির উপর একটা বিন্দু যোগ করলে কি পাবো? ব্যাসার্ধ পাবো। তাহলে এইখানেও যে মানটা এটাও তো সেমই হবে, তাহলে এইটা ইকুয়াল টু বলতে পারি এইটা। তাহলে এইটা যেহেতু হয়েছে 20 ডিগ্রি, তাহলে এই কোণটাও কত ডিগ্রি হবে বলেন তো? এই কোণটাও হবে 20 ডিগ্রি। দুইটা কোণে 20, তাহলে ভাই এটা কত? 20 আর 20 কত হলো? 40। তাহলে এই অংশটুকুর মানটা কত হবে বলেন তো? এই অংশটুকুর মান কিন্তু আলটিমেটলি হয়ে যাবে 140 ডিগ্রি। শেষ। এটা মান কত? 140। এটা কিন্তু আরেকটা কনসেপ্ট দিয়ে করা যায় ভাই, চিত্রটা অনেক কিছু হয়ে গেছে আর কি, ঠিক আছে, যদিও বা আস্তে আস্তে যখন করবেন তখন একদম পারফেক্টলি দেখা যাবে। তো এখানে আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে দেখেন এই ত্রিভুজের কথা যদি চিন্তা করতাম, তাহলে এই ত্রিভুজে এটা হচ্ছে একটা বহিস্থ কোণ, তাহলে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমষ্টির সমান, এটা দিয়েও আমি করতে পারতাম। ওকে, এবার তাহলে আমরা আমাদের নেক্সট কোশ্চেনটা একটু সলভ করার চেষ্টা করি। বলতে হচ্ছে এই চিত্রের ক্ষেত্রে কি হবে সেইটা একটু করে দেখি। প্রথমে বলতে বিওডি, এই বিওডি এর মানটা কত হবে? বিএডি এর সমান হবে। আমরা একটু করে প্রমাণ করার চেষ্টা করি। দেখেন এই যে ত্রিভুজ আছে, এই ত্রিভুজের বহিস্থ কোণ কিন্তু আমি বলতে পারি এটা। এই বহিস্থ কোণের মানটা হবে কি? অন্তস্থ বিপরীত যে কোণ আছে এইটা এবং যে এইটা আছে তাদের সমষ্টির সমান হবে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এরকম, দেখেন বিওডি ইকুয়াল টু হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে এরকম ও এ বি প্লাস আরেকটা দিতে পারি ও বি এ, আরেকটা কি দিতে পারি? ও বি এ। ওকে, আবার ও বি এ দুইটাই কি হয় বলেন তো? সমানই হয়, ঠিক আছে, দুইটাই কি হয় বলেন তো? সমান হয়। তাহলে আমি এখান থেকে যেহেতু আমাদের বিএডি বের করতে বসে, বিএডি, ঠিক আছে, তাহলে বি তো অলরেডি আর কিছুই আসে না, এখান থেকে আপনি চাইলে হচ্ছে এটা দিতে পারেন, এটা মানে আর কি, তাহলে ও এ বি প্লাস, অর্থাৎ আপনি এখানে ডিরেক্ট আমি যদি একটু করে লিখি এটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি 2OAB, এটাও লেখা যায়, অথবা 2OBA এটাও লেখা যায়। কারণ এই কোণ আর এই কোণ পরস্পর সমান। কিছুক্ষণ আগে দেখছি বৃত্তের কেন্দ্র আর পরিধির একটা বিন্দু যোগ করলে পাবেন আপনি কি পাবেন বলেন তো? ব্যাসার্ধ। কেন্দ্র আর পরিধির একটা বিন্দু যোগ করলে পাবেন ব্যাসার্ধ। ব্যাসার্ধ পরস্পর সমান, তাহলে এদের বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান, তাহলে হয় এটা পাবেন নাহলে এটা পাবেন। তার মানে আমাদের প্রথম যেটা অপশন আছে সেটা কি হবে? বাদ। সিওডি ইকুয়াল টু ওএসি প্লাস ওসিএ, ওই এখানে সিওডি, তাহলে এটা কি হবে? এইটার এটার সমষ্টি, তাহলে এটা পারফেক্ট আছে। তারপর বলা হয়েছে বিএসি, বিএসি বৃত্তস্থ কোণটা কি হয়েছে? হাফ অফ ওএসি, কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এটাও কিন্তু একটা পারফেক্ট কথা। তাহলে আমাদের 2 ও 3 এটাই হবে কি বলেন তো? কারেক্ট আনসার। ওকে, ডান। তারপরে কোশ্চেন বলছে হচ্ছে আমাদের বিএসি এর মানটা কত? বিএসি মানে বিএসি এর মানটা কত হবে? কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে x প্লাস 60 যেটা আছে বৃত্তস্থ কোণ হচ্ছে কত? 2x এর দ্বিগুণ। তাহলে আলটিমেটলি এখান থেকে যদি x যায়, অলরেডি এই ম্যাথটা তো আমরা 3.5 করছিলাম, 60 ডিগ্রি, তাহলে x ইকুয়াল টু কত ডিগ্রি আসে বলেন তো? 60 ডিগ্রি আছে এখানে, এটা হচ্ছে আমাদের আনসার। তারপরে কোশ্চেন বলছে প্রবৃদ্ধ কোণ বিওসি এর মানটা কত? প্রবৃদ্ধ কোণ বিওসি কোনটা? আমাদের প্রবৃদ্ধ কোণ বিওসি মানে হচ্ছে এই অংশটুকুর মানটা কি করতে হবে? বের করতে হবে। দেখেন একটু চিন্তা করেন, একটু চিন্তা করলে দেখবেন আমাদের এই যে ছোট্ট অংশ আছে, ছোট্ট বন্ধুর মানটা কত? এক্স এর মান পাইছেন 60, এই 60 এর সাথে আরো 60 যদি যোগ করি তাহলে কত হয় বলেন তো? 120। পুরাটা তো জানি হচ্ছে 360, 360 থেকে এখন যদি আমরা কি করি বলেন তো? 360 মাইনাস যখন 120 করব তাহলে কত পাবো? 240, 240, এটাই হবে আমাদের কারেক্ট আনসার। ওকে, তারপরে কোশ্চেনটা যদি একটু করে দেখি। ওকে, তারপরে কোশ্চেন দেখার আগে আমাদের একটা কনসেপ্ট নিয়ে কি করতে হবে বলেন তো? একটা ধারণা থাকতে হবে, একটা কনসেপ্ট নিয়ে কি করব আমরা কথা বলবো, ঠিক আছে। কনসেপ্টটা হচ্ছে এরকম, আমি একটু কনসেপ্টটা সবার আগে লিখি। কনসেপ্টটা হচ্ছে এইটা, একটা উপপাদ্য, অর্থাৎ আমাদের 8.2 এর যে উপপাদ্যগুলো আছে সেগুলো শেষ,
এবার আমরা মুভ অন করলাম কোথায় 8.3-এ। ঠিক আছে, 8.3-এ খুবই ফেমাস একটা উপপাদ্য হচ্ছে এটা। দেখেন বৃত্তের কেন্দ্রে যদি একটা আমি অন্তর্লিখিত একটা কি অঙ্কন করি বলুন তো, একটা চতুর্ভুজ যদি অঙ্কন করি, বৃত্ত আছে, এই বৃত্তে একটা কি করবো এখন, চতুর্ভুজ অঙ্কন করি। ঠিক আছে, তাহলে এইটাই মনে করলাম হচ্ছে বৃত্ত অন্তর্লিখিত একটা চতুর্ভুজ আছে। তাহলে এই হচ্ছে বৃত্ত অন্তর্লিখিত একটা চতুর্ভুজ। ওকে, নামকরণ যদি করি এ বি সি, এটা হচ্ছে কত ডি। ঠিক আছে, এই বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজে যে বিপরীত কোণ দ্বয় আছে, বিপরীত কোণ কোনটা, এইটার বিপরীত কোণ হচ্ছে কোনটা বলেন তো, এইটা। ঠিক আছে, অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি হচ্ছে এরকম এ বি সি প্লাস এ ডি সি প্লাস আমি বললাম হচ্ছে কত এ ডি সি। বৃত্তে অন্তর্লিখিত একটা চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কি বলেন তো, দুই সমকোণ। ঠিক আছে, এইটা একটা আমি কি করতে পারি এখান থেকে বলতে পারি, অথবা আরেকটা আমি বলতে পারি, আরেকটা আমি চাইলে বলতে পারি, সেটা কি, সেটা বলতে পারি এইটার বিপরীত কোণ হচ্ছে, বিপরীত কোণ কোনটা, এইটা। তাহলে এটার নাম কি, এটার নাম হচ্ছে বি এ ডি কোণ। তাহলে আমরা বলতে পারি বি এ ডি প্লাস এইটার নাম কি, বি সি ডি কোণ। তাহলে এটা বললাম বি সি ডি ইকুয়াল টু কি হবে বলেন তো, ইকুয়াল টু আমরা লিখতে পারি দুই সমকোণ। ওকে, সো এই দুইটাই হইতেছে কি বলেন তো আমাদের আনসার। এই দুইটা কি হবে আমাদের, এই দুইটাই আমাদের আনসার হইতে পারে আর কি। ঠিক আছে, এই দুইটাই আমাদের কি হইতে পারে, আনসার হইতে পারে। শেষ। তাহলে বৃত্তে অন্তর্লিখিত একটা চতুর্ভুজের, বৃত্তে অন্তর্লিখিত একটা চতুর্ভুজের কি হবে বলেন তো, বিপরীত যে কোণ দ্বয় আছে তাদের সমষ্টি কয় সমকোণ, দুই সমকোণ। ঠিক আছে, আবার এরকম আরেকটা উপপাদ্য আছে পরে দেখবেন, বৃত্তে অন্তর্লিখিত যে চতুর্ভুজের, ঠিক আছে, বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ, বৃত্ত অন্তর্লিখিত বলবে না, তখন বলবে এরকম, কোন একটা চতুর্ভুজের যদি বিপরীত কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ হয় তাহলে বলবে বিন্দু চারটা সমবৃত্ত। ঠিক আছে, একটা বৃত্ত দিয়ে কি করবে, তার ইয়াদে যাবে আর কি, এই হইতেছে জিনিস। তো একদম সিম্পল জিনিস। এই লজিকটাই এখন আমরা কি করব, এই পরবর্তী যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলোতে আমরা কি করব বলেন তো, অ্যাপ্লাই করব। দেখেন আমাদের প্রথম কোশ্চেন বলতে হাফ অফ এস আর টি। তাহলে এই এস আর টি, তার মানে আমার এই কোণটা সবার আগে দরকার, কোন কোণটা দরকার, এই কোণটা আমার সবার আগে কি দরকার। এখন দেখেন নিজেই কি বুঝতে দিতে পারি, আমরা কি জানি, আমরা সকলেই জানি এটা যেহেতু সত্য, দেখেন এইটার বিপরীত কোণ কিন্তু এইটা, তাহলে এইটা আর এইটা মিলে 180 হওয়ার কথা। তাহলে এটা যেহেতু 70, তাহলে এইটার মান কত বলেন তো, 110। তাহলে আবার দেখেন এই পুরোটা কি এক সরল কোণ না, এক সরল কোণের মধ্যে একটা হচ্ছে 110, তাহলে এইটা কত হবে বলেন তো, ঠিক সেম ভাবে 70 ডিগ্রি। তাহলে আমাদের বলছে কি হাফ অফ এস আর টি, তাহলে হাফ ইন্টু এস আর টির মান কত ভাইয়া, 70। তাহলে 70 কে যদি এত দ্বারা ভাগ করি তাহলে কত হবে বলেন তো, 35 ডিগ্রি। আজকে কি কোথাও 35 যেহেতু নাই, তাহলে এটাকে আমরা কি বানাই দিলাম, 35 বানাই দিলাম। এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, একটু কোশ্চেনটাতে ভুল আছে ইয়াটা। তারপরে কোশ্চেন ডিসিই কত, ডিসিই মানে ভাই এই কোনটা আমাদের এখন দরকার হবে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক আছে, এই একটা কোশ্চেনের ভিতরে অনেকগুলো কোশ্চেন লুকিয়ে আছে, যেগুলো হচ্ছে আপনারা নিজেরাই তার পরবর্তীতে কি করবেন, সলভ করবেন। তাহলে আমাদের বলতে ডিসিই এর মানটা কত। দেখো আমরা জানি বৃত্ত অন্তর্লিখিত যে চতুর্ভুজটা আছে তার বিপরীত কোণদ্বয়ের সমষ্টি হচ্ছে কত সমকোণ, দুই সমকোণ। তাহলে এইটা যদি 94 ডিগ্রি হয় তাহলে এটার বিপরীত কোণ কোনটা, এইটা। তাহলে এইটার এইটা মিলে কত হবে বলেন তো, দুই সমকোণ হবে। এটা যেহেতু 94, তাহলে এইটার মান কত ডিগ্রি হবে বলেন তো, 86। এটা 94 হওয়ার কারণে এটা হচ্ছে কত, 86। তাহলে এখন এটা তো 86 পাইলাম, এবার আমাদের কাজ কি করতে হবে বলেন তো, এবার কাজ হচ্ছে আমাদের এইটা কিভাবে বের করব। দেখো আমাদের একটা ওয়ে আছে, কি ওয়ে আছে, দেখো আমি যদি এই ত্রিভুজটার কথা চিন্তা করি, ডিসিই, এই ত্রিভুজের কথা যদি আমি কি করি বলতো, চিন্তা করি, এই ডিসিই ত্রিভুজে এই যে কোণটা, এই কোণটা দেখো তো এডিসি, এই কোণটা কি কোণ বলতো, বহিস্থ কোণ না। আমরা জানি বহিস্থ কোণের মান অন্তস্থ যে বিপরীত দুটো কোণ আছে তাদের সমষ্টির সমান। অর্থাৎ আমি বলতে পারি আমার যে বহিস্থ কোণ 86 ডিগ্রিটা আছে এইটা ইকুয়াল টু অন্তস্থ বিপরীত কোণ, একটার নাম হচ্ছে কত বলতো আমরা, ডিসিই প্লাস আরেকটার তো মান বলেই দিছে কত ডিগ্রি, 20 ডিগ্রি। তাহলে আমি এটা কি করলাম, দিয়ে দিলাম। তাহলে অলরেডি আমরা এখান থেকে লিখতে পারি আমাদের ডিসিই ইকুয়াল টু হচ্ছে কত, 86 তো আছে, প্লাস 20টা থেকে গেলে হবে কত, -20। 86 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, তাহলে কত হইলো, আমরা পাই 66 ডিগ্রি। আছে কি 66 ডিগ্রি? ও অবশ্যই আছে। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। দেখেন খুব সহজ। তাহলে প্রথমে এইটা এবং এইটার মাঝে আমরা কি অ্যাপ্লাই করলাম, একটা বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কয় সমকোণ, দুই সমকোণ।
তাহলে আমরা এটা পাইলাম। দেন আবার বলছে ভিতরের কোণ, হয় আপনাকে এটাও বের করতে বলতে পারে, এটাও বের করতে বলতে পারে। তাই আশা করি এখন আমরা সকলেই বের করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা বের করছি, এটা বের করছি, এখন যদি বলে এটার মান কত বের করতে পারবেন না? এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180। তাহলে একটা পাইছেন 20, একটা পাইছেন 66, তাহলে বাকি অংশ কি হবে? এটা হবে। শেষ। আমরা আশা করি এখন সকল কিছুই কি করতে পারবো, একদম ইনি মিনি চিনিতে বের করে ফেলতে পারবো। দেন সেটা বৃত্ত অন্তর্লিখিত সামুদ্রিক একটা কি? বৃত্ত অন্তর্লিখিত সামুদ্রিক একটা আয়তক্ষেত্র। এটা একটু মুখস্থ রাখবো। বৃত্ত অন্তর্লিখিত সামুদ্রিক কি? এটা আয়তক্ষেত্র। বলছে আর কিউ টি এর মান কত? এই দেখেন এই সেম কোশ্চেনটাতে আর কিউ টি এর মানটা কত, এটা অলরেডি হচ্ছে আমরা করছি। ঠিক আছে, এটা অলরেডি আমরা করছি। এটা 96 হলে ওটা কি হবে? 96 হলে 84 হবে। ঠিক আছে, 84 আর ওখানে ইয়া করলে 64 হবে। আনসারটা কত হবে? 64 হবে, কারণ 2 ডিগ্রি বাড়ছে আর কি। এখানে আগের অঙ্কটাতে কত ছিল? 94 ছিল, এখন হয়েছে কত? 96। ওকে, ডান। তারপরে কোশ্চেন বলতে এসটিপির মান কত? এসটিপি, এই এসটিপির মানটা কত হবে? এটা কি করতে হবে বলেন তো? আমাদের এখান থেকে বের করতে হবে। এই এসটিপির মান বের করার জন্য অবশ্যই এখানে একটা যে কোণটা দিছে, যদি এখানে ভুলের মানটা দেওয়া হয় নাই, বাট এটার একটা অবশ্যই একটা মান ছিল। ঠিক আছে, সো মানটা থাকলে আপনারা বের করতে পারতেন, যেহেতু নাই সো আমি এই কোশ্চেনটা একটু করে স্কিপ করে ফেললাম। দেন আমাদের বলছে এডিই এর মান কত? এটা আপনারা নিজেরাই করবেন, এটা অলরেডি হচ্ছে আমরা করে ফেলছি এই এডিই। ওকে, তো আপনি এটা সবার আগে বের করবেন। তাহলে আমরা অলরেডি করছি, এটা 64 ডিগ্রি হবে। এটা নিজেরা তাও একটু চেক করে দেখবেন। তারপর বলা হয়েছে এবিসিডি একটা বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজে বলছে বিএডি মানে এই কোণটা কত ডিগ্রি? বলছে 95 ডিগ্রি হলে বিসিডি এটার মান কত? ভাই আমরা জানি এইটার বিপরীতে এটা, দুইটা মিলে কত? 180। তাহলে 180 থেকে যদি 95 চলে যায় তাহলে কত থাকে বলেন তো? থাকে হচ্ছে 85 ডিগ্রি। আছে 85 কোথাও? অবশ্যই আছে এ নাম্বারে। তাহলে এটা आंसर। ওকে, তাহলে এবার আমরা আমাদের পরবর্তী কোশ্চেনটা একটু করে সলভ করার চেষ্টা করি। তার পরবর্তী কোশ্চেনে দেখেন বলতে AOC = 86 ডিগ্রি। এই AOC = 86 হলে ABC এর মানটা কত, অর্থাৎ এই কোণটা কত হবে সেটা কি করতে বলছে? বের করতে বলছে। আচ্ছা দেখেন, আমরা যদি একটু চাপের কথা চিন্তা করি, মনে করলাম এবি চাপ, এই যে এবি চাপটা আছে, এই এবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কোনটা? AOC। আর বৃত্তস্থ কোণ কোনটা? ADC। ওকে, সো আমরা জানি কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের কি হয়? দ্বিগুণ হয়। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি 86 ডিগ্রি = 2 ইনটু কত বলেন তো? ADC। আমরা এখান থেকে ADC এর মান বের করতে পারি, অবশ্যই পারি। ADC = 86 ডিগ্রি ডিভাইডেড বাই 2, তাহলে কত হয়? 43 ডিগ্রি। তাহলে এবার একটু করে নিজেই চিন্তা করেন, এবার একটু নিজেই যদি চিন্তা করেন, দেখেন এই কোণটা, এই দেখেন এবার একটু চিত্রটা আবার মুছে ফেলি। ঠিক আছে, আমাদের যদি একটু চিত্র দেখি, আমরা এই কোণটার মান পাইছি কত ডিগ্রি? 43 ডিগ্রি। কত ডিগ্রি পাইছি? 43। এবার দেখেন তো এই কোণের বিপরীত কোণ কি? এটা না? এটা তো একটা বৃত্ত অন্তর্লিখিত একটা চতুর্ভুজ ABCD। এটা হচ্ছে কি? একটা বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ, যার এইটার বিপরীত হচ্ছে কি? এটা। তাহলে এই বিপরীত কোণের সমষ্টি কত? 180। 180 এর মধ্যে একটা যদি 43 হয়ে যায় তাহলে এটা কত হবে? 180 মাইনাস কত বলেন তো? 43। 180 থেকে যদি 43 আমরা বিয়োগ করি তাহলে কত হয়? 173 হয়। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। তারপরে কোশ্চেন, কোন বৃত্ত অন্তর্গত সামান্তরিক কি? অলরেডি বলছিলাম, একটু ঠাড়া মুখস্থ রাখবেন। এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র হয়। তারপর বলছে কিউ আর এস এর মান কত? এই যে এখন যে কনসেপ্টটা করাইলাম, এই কনসেপ্টটা অ্যাপ্লাই করেই আপনারা কি করবেন? এই ম্যাথটা করবেন। আপনারা আগে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণে দ্বিগুণ করে এক্স বের করবেন, এটা যা মান হবে এটাতে 180 থেকে বিয়োগ করে দিবেন, কাজ শেষ। তারপরে কি বলছে? যদি এত হয় PSR = যদি এত হয় তাহলে আমাদের এইটা এবং এটার মান বের করতে হবে। আচ্ছা, কার কার মান বের করতে হবে? PSR মানে এই অংশটুকুর মান, এই অংশটুকুর মান বলতে কত? এই অংশটুকুর মান বলতে হচ্ছে 90 ডিগ্রি। দেখেন PQRS এই যে চতুর্ভুজটা আছে বৃত্ত অন্তর্লিখিত, এটা যেহেতু 90 হয়েছে তাহলে এটার মানও কত ডিগ্রি হবে বলেন তো? এটার মানও হবে 90 ডিগ্রি। আমাদের তাহলে আমরা পাইলাম PQR, এটা পাইছি হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। QRS মানে এটা প্রিভিয়াস অঙ্কে আপনি পাবেন, এটার মান দুটো দেন যোগ করে দিবেন। ডান। ওকে, এবার প্রশ্নটা দেখি। বলছে দুইটি বৃত্ত পরস্পরকে ছেদ করলে তাদের মধ্যে সর্বোচ্চ কতটি স্পর্শক অঙ্কন করা সম্ভব হবে? ঠিক আছে, আমরা এই কোশ্চেনটা দেখেন করতে করতেই হয়ে যাবে আমাদের। তাহলে এই একটা বৃত্ত আছে। ওকে, দেন আমরা আরেকটা বৃত্ত আঁকি। তাহলে আমাদের আরেকটা বৃত্ত আঁকলাম, এটা হচ্ছে আমাদের আরেকটা বৃত্ত। দেখেন দুইটা বৃত্ত পরস্পরকে কি করছে? ছেদ করছে। দুইটা বৃত্ত যখন পরস্পরকে ছেদ করলো তখন আমরা কয়টা সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারি? দেখেন আলটিমেটলি যদি একটু চিন্তা করেন, এই একটা সাধারণ স্পর্শক। ওকে, আরেকটা কোনটা? আরেকটা হচ্ছে আমাদের এটা।
এটা এই দুইটা হচ্ছে মিললে আমরা কি করতে পারি সাধারণ স্পর্শক অঙ্কন করতে পারি। দুইটা বৃত্ত যখন কি করবে বলেন তো পরস্পরকে আসলে কি করবে ছেদ করবে। দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করলে আমরা কয়টা সাধারণ স্পর্শক আঁকতে পারি দুইটা। এবার আরেকটা কেস হইতে পারে দুইটা বৃত্ত পরস্পরকে যদি কি করে বহিঃস্পর্শ করে, এটা কি করলে ছেদ করছে, ঠিক আছে। যদি বহিঃস্পর্শ করে, বহিঃস্পর্শ করলে কি হবে দেখেন তো একটু করে নিজে চিন্তা করেন। এই একটা বৃত্ত আছে আরেকটা বৃত্ত হচ্ছে এটা, ঠিক আছে, আরেকটা বৃত্ত হচ্ছে কোনটা বলেন তো এটা। এই দুইটা বৃত্ত পরস্পরকে কি করলো বহিঃস্পর্শ করলো বাহির দিক থেকে। তাহলে দেখেন এই একটা স্পর্শক, এখানে একটা স্পর্শক, এখানে একটা স্পর্শক, মোট কয়টা স্পর্শক হইলো তিনটা। তাহলে যদি বহিঃস্পর্শ করে, যদি কি করে বলেন তো বহিঃস্পর্শ করে, তখন আমরা কয়টা সাধারণ স্পর্শক আঁকতে পারবো তিনটা। আর যদি ছেদ করে তখন আমরা করতে পারলাম কয়টা দুইটা, ঠিক আছে। সবকিছু আসবে আমাদের একটু একটু পর দেখেন। এবার বলা হচ্ছে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি ও পিবি দুটি স্পর্শক হলে এদের এ ও বি এর মান কত, ঠিক আছে। পি ও পিবি স্পর্শক, এই পি স্পর্শক আর পিবি স্পর্শক। তার আগে একটা উপপাদ্য আপনাদের একটু করে বুঝাই। একটা বৃত্ত আছে, এই বৃত্ত দিলাম, এই বৃত্তের, ঠিক আছে, বৃত্ত এটা, আর বৃত্তের যে কোনো একটা বিন্দু, ঠিক আছে, পরিধির উপর যে কোনো একটা বিন্দু উপর অঙ্কিত যে স্পর্শকটা আছে, স্পর্শক কোনটা এই যে স্পর্শকটা আছে, এই স্পর্শকটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ মানে হচ্ছে এটা। তাহলে এই স্পর্শক যেটা, এটা কি হবে এটার উপর লম্ব হবে। এটা যদি ও, এটা যদি পি বলি, এটাকে যদি বলি এ, তাহলে আমরা বলবো এই ওপির উপর লম্ব কোনটা আসলে এটা পি, এটা হচ্ছে লম্ব, ঠিক আছে। তাহলে স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর কি বলেন তো লম্ব। তাহলে দেখেন আমাদের এখানে স্পর্শক হচ্ছে পি এ আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হচ্ছে ও এ, তার মানে এইটা এটার উপর লম্ব। সেম ভাবে স্পর্শক হচ্ছে পিবি আর ওবি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে এইটা এটার উপর লম্ব। তা দেখেন এটাও 90, এটাও 90, ঠিক আছে, দুইটা 90 90 180 হয়ে গেছে। দেখেন আমরা জানি চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত 180, তাহলে 180 এর মধ্যে চতুর্ভুজের চার কোণের সমষ্টি 360, 360 এর মধ্যে 180 চলে গেলে আর কত থাকে 180, 180 তাহলে কার কার মধ্যে হবে এইটা আর এটার মধ্যে। তাহলে এইটা 55 তো হয়েই গেছে, তাহলে 180 থেকে কি করব আমরা এই 55টাকে জাস্ট খালি কি করব বলেন তো বাদ দিব, ঠিক আছে। তাহলে কত হয় বলেন তো 125, 125 নাকি 5 25 হলে, হ্যাঁ ঠিক আছে 125, এটা হচ্ছে আমাদের আনসার। ওকে ডান। তারপর বলা হচ্ছে 4 সেন্টিমিটার 1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্ত সাধারণকে অন্তঃস্পর্শ করলে এদের মধ্যবর্তী দূরত্ব কত হবে, ঠিক আছে। আচ্ছা অন্তঃস্পর্শের দূরত্ব কথা বলছে। আচ্ছা এইখানের ক্ষেত্রে একটু করে বেসিক গুলো একটু করে দিয়ে নি, ঠিক আছে। বেসিক গুলো যদি আরেকটা বলি, দুইটা বৃত্তে মেইনলি আসলে আপনারা কয়টা স্পর্শক সাধারণ স্পর্শক আঁকতে পারেন আর কি, ঠিক আছে। সাধারণ স্পর্শক নিয়ে আরেকটা কথা যদি বলি, দুইটা বৃত্তের সাধারণ স্পর্শক আর কি, ঠিক আছে। দুইটা বৃত্ত সাধারণ স্পর্শক আমরা কিভাবে কিভাবে আঁকতে পারি সেটার কথা বলতেছি। এই একটা বৃত্ত আছে, এই একটা বৃত্ত, এই একটা সাধারণ স্পর্শক আঁকলাম, তির্যক স্পর্শক আর কি, ঠিক আছে। দেন এখানে একটা, এইভাবে আপনি আঁকতে পারেন। এটা একটা সাধারণ স্পর্শক, মেইনলি হচ্ছে এভাবে আমরা মেইনলি কি করে থাকি বলেন তো সাধারণ স্পর্শক যেগুলো আছে এগুলো মেইনলি কি করে থাকি বলেন এঁকে থাকি আর কি, ঠিক আছে। আচ্ছা তো আমরা যদি দুইটা বৃত্ত নিই, এই একটা বৃত্ত, ঠিক আছে, অন্তঃস্পর্শ মানে কি ভিতরে স্পর্শ করছে, তাহলে এই বৃত্তের তো অবশ্যই একটা কেন্দ্র আছে এটা, ঠিক আছে। এবার হচ্ছে আমরা আরেকটা বৃত্ত নিব, ওকে ডান এটা আছে বৃত্ত, ওকে। তারপর হচ্ছে আমরা আরেকটা বৃত্ত নিব, এই নিলাম সে আরেকটা বৃত্ত, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সে আরেকটা বৃত্ত, ওকে ডান। তাহলে দেখেন আমরা, আচ্ছা সরি, দেন হচ্ছে এটা হচ্ছে আমাদের সে আরেকটা বৃত্ত, এটা হচ্ছে আমরা লাল কালার দিলাম, এটা দিই, ওকে ডান। তাহলে আমাদের এইখান থেকে এতটুকু হচ্ছে এই বৃত্তের দূরত্ব, আর আমাদের লাল যেটা আছে মানে এটা, এইখান থেকে এতটুকু হচ্ছে এটার দূরত্ব। বড় বৃত্ত, বড় বৃত্তের ব্যাসার্ধকে ধরলাম হচ্ছে R1, ছোট বৃত্তের ব্যাসার্ধকে ধরলাম হচ্ছে কত R2। তাহলে আমার এই কেন্দ্র আর এই কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্বটা কি হবে বলেন তো, এই কেন্দ্র আর এই কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব কত বলেন তো, এই পুরা R1 থেকে আমরা কি করব R2টা বিয়োগ করব। তাহলে যখন আমাদের কি করবে এরকম অন্তঃস্পর্শ করবে দুইটা বৃত্ত, ঠিক আছে, ভিতরে স্পর্শ যখন করবে তখন তাদের কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব হবে কত R1 - R2। এবার আমরা যদি বহিঃস্পর্শের কথা যদি বলি, বহিঃস্পর্শ যদি করে তখন কি হবে বলেন তো, দেখি আমরা বহিঃস্পর্শ করলে এই একটা বৃত্ত আছে,
এই হচ্ছে একটা বৃত্ত, কেন্দ্রটা দিলাম, দেন এই হচ্ছে আরেকটা বৃত্ত, এটা হচ্ছে তার কেন্দ্র। ঠিক আছে, তাহলে আমরা একটু করে যদি বলি, এই বৃত্তটার মধ্যবর্তী দূরত্ব যদি r1 বলি, এই বৃত্তটার মধ্যবর্তী দূরত্ব যদি r2 বলি, তাহলে আমাদের এই অংশ থেকে এই অংশের পুরাটার যে দৈর্ঘ্যটা আছে সেটা কি হবে বলেন তো, r1 প্লাস r2 সমান। শেষ, ডান। অন্তঃস্পর্শ করলে কি হবে, এখানে কি হয়েছে বলেন তো, এখানে হয়েছে আমাদের অন্তঃস্পর্শ, আর এইখানে কি হইলো বলেন তো, এখানে হয়েছে আমাদের বহিঃস্পর্শ। ঠিক আছে, বহিঃস্পর্শ করলে কি হবে, অন্তঃস্পর্শ হলে কি হবে, সেই দুটো জিনিস আমরা কি করলাম এখানে দেখে ফেললাম। তাহলে আসি আমাদের এখানে বসে কি করছে, অন্তঃস্পর্শ করছে। তাহলে অন্তঃস্পর্শ মানে কি করতে হবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে একটা 4 সেন্টিমিটার ব্যাসার্ধ আর 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বলে না, দেখেন কি বলছে, 6 সেন্টিমিটার ব্যাস। ব্যাস নিলে হবে না, আমাদের কি নিতে হবে, ব্যাসার্ধ নিতে হবে। তাহলে আর এর মানটা কি হবে, 6/2। ঠিক আছে, ইকুয়াল টু কত হলো, 3। তাহলে মধ্যবর্তী দূরত্ব কত ভাইয়া, মধ্যবর্তী দূরত্ব 4 - 3 ইকুয়াল টু হবে 1। আছে 1 কোথাও, এই 4 নাম্বার আছে, এটা হচ্ছে आंसर। তারপরে কোশ্চেন, দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলো, তাহলে বহিঃস্পর্শ করছে, দেখেন এত এত ব্যাস বিশিষ্ট, তাহলে এইটার ব্যাসার্ধ, এইটাকে r1 ইকুয়াল টু হবে কত, 4, এইটা হচ্ছে r2 ইকুয়াল টু হবে কত, 3। তাহলে r1 প্লাস r2 ইকুয়াল টু 4 প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে 7। এটা হচ্ছে আমাদের এটার আনসার। ঠিক আছে, দূরত্ব তো মানে জানি, বহিঃস্পর্শ করছে, তাহলে এটা আনসার। তারপর বলা হচ্ছে এত 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 ব্যাসার্ধ বিশিষ্ট তিনটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তার কেন্দ্র দ্বারা গঠিত ত্রিভুজের পরিসীমা বের করতে হবে। তো দেখো, একটা 3 সেন্টিমিটার, একটা হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে আর একটু বড় হবে। ঠিক আছে, এটা 4 আর এটা হচ্ছে 5। ওকে, তাহলে 3 4 5 এই তিনটা আমি কি করলাম, বৃত্ত আঁকলাম। ঠিক আছে, তাহলে মনে করলাম এইখান থেকে এতটুকু হচ্ছে আমাদের 3, তারপরে আমি ধরলাম এইখান থেকে এতটুকু হচ্ছে কি আমাদের 4, আর আমি বললাম আমাদের এইখান থেকে এতটুকু হচ্ছে কত, মানে সাপোজ এটা হচ্ছে 5 আর কি। ঠিক আছে, তো বলতে কি, বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয় বহিঃস্পর্শ করতে কেন্দ্রদ্বয় তারা গঠিত ত্রিভুজ, তার মানে এই কেন্দ্র তিনটা দ্বারা একটা কি হয়েছে বলেন তো, ত্রিভুজ তৈরি হয়েছে। তাহলে এটা হচ্ছে কত আমাদের 5, এই অংশটুকু কত হবে, 5 হবে, এই অংশটুকু 4 হবে, তাহলে এই অংশটুকু কত হবে, 3 হবে। তার মানে দেখেন 2 বার 3 যোগ হচ্ছে, 2 বার 4 যোগ হচ্ছে, 2 বার 5 যোগ হচ্ছে পরিসীমার ক্ষেত্রে। তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি 2 ইনটু কি, ওই যে তিনটা ইয়া আছে তাদের যোগফল। তাহলে 3 প্লাস 4 প্লাস 5, কারণ দেখেন 2 বার 3, 2 বার 4, 2 বার 5 আসছে, এইটাই মিলে তো সেই ইয়া। ওকে, তাহলে 5 4 9, 9 3 কত হয় 12, 12 দুগুণ কত হয় 24। ডান। তারপরে কোশ্চেন, দুইটি বৃত্তের সর্বোচ্চ কতটি সাধারণ স্পর্শক আঁকা যায়। অলরেডি আমরা দেখছি দুইটা বৃত্তের সর্বোচ্চ 4টা সাধারণ স্পর্শক আমরা আঁকতে পারি, কিভাবে অঙ্কন করছি সেটা দেখাইছি অলরেডি। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের সর্বোচ্চ কতটি স্পর্শক আঁকা যায়। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু, এই যদি একটা বৃত্ত হয়, ঠিক আছে, বৃত্তের বহিস্থ বিন্দু যদি এখানে হয়, ঠিক আছে, তাহলে আমরা সর্বোচ্চ 2টা স্পর্শক কি করতে পারি, অঙ্কন করতে পারি। কয়টা স্পর্শক আঁকতে পারি, 2টা স্পর্শক অঙ্কন করতে পারি। তারপরে কোশ্চেন, বৃত্তের কোন একটা নির্দিষ্ট বিন্দুতে, এই সেই বৃত্ত, তার নির্দিষ্ট বিন্দু হচ্ছে এইটা, এইখানে শুধুমাত্র আমরা কি করতে পারি বলেন তো, একটা স্পর্শকই আমি অঙ্কন করতে পারি। ঠিক আছে, তারপর আমরা যদি বলি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পিএ ও পিবি দুটি স্পর্শক হলে, আমরা অলরেডি করছিলাম, এইটার মান সম্ভবত কত পাইছি, এটাও 90 বসি, এটাও 90 বসি, তাহলে 180 থেকে বলছিলাম কি করতে হবে, 55কে বিয়োগ করতে হবে, তাহলে 125 ডিগ্রি আসছিল আশা করি। তারপরে কোশ্চেন বসে পিএ ও পিবি দুটি স্পর্শক, পিএ ইকুয়াল টু এত হলে এক্স এর মানটা কত হবে। ঠিক আছে, দেখেন এখানের যে কনসেপ্টটা ছিল এটা, তাহলে দেখেন এটা হচ্ছে বৃত্তের একটা বহিস্থ বিন্দু ছিল, এই বৃত্তের বহিস্থ বিন্দুতে, ঠিক আছে, বৃত্তের বহিস্থ বিন্দুতে যে দুটি স্পর্শক আমরা অঙ্কন করি, একটার নাম হচ্ছে কত পিএ, আর একটার নাম হচ্ছে কত বলেন তো পিবি। এই বহিস্থ যে স্পর্শকগুলো রয়েছে আর কি, ঠিক আছে, এই স্পর্শকদের দূরত্বটা কি হয় বলেন তো, পরস্পর সমান হয়। তাহলে পিএ আর পিবির দূরত্ব কি হবে, সমান হবে। এইখানেও ঠিক সেম, ওই অ্যাপ্লাইটা যদি করি ওই সূত্রটার, তাহলে পিএ ইকুয়াল টু বলবো হচ্ছে কত, পিবি। তাহলে আমাদের এখানে পি এর মান কত, x প্লাস 4 ইকুয়াল পিবির মানটা কত, 2x প্লাস হচ্ছে কত বলেন তো 3। তাহলে আমাদের এখানে এক্সটা এদিকে গেলে আর এটাকে এদিকে আনবো, তাহলে কি দাঁড়াচ্ছে দেখেন তো, 2x মাইনাস এক্স ইকুয়াল, এটাকে এদিকে নিয়ে আসি 4 মাইনাস 3, তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে পাই x ইকুয়াল টু কত 1। এটা হচ্ছে আমাদের এই আনসারটা। দেন নেক্সট কোশ্চেন,
বলেছে দুইটা বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করছে, একটা আরেকটাকে দিছে, অন্তঃস্পর্শ করলে কি করতে হয়, এটা HW থাকলো আপনাদের। স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায়? স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র পাবো আমরা ত্রিভুজের বহির্ভাগে, ঠিক আছে। তারপর হচ্ছে যদি সূক্ষ্মকোণী ত্রিভুজ হয় তাহলে ত্রিভুজের কোথায় পাবো আমরা? ভিতরে পাবো, অন্তর্ভাগে। আর যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমরা পরিকেন্দ্র পাবো কার উপর বলেন তো? অতিভুজের উপর। তারপরে কোশ্চেন, একটা ত্রিভুজের কয়টা বহির্বৃত্ত অঙ্কন করা যায়? একটা ত্রিভুজে কয়টা বহির্বৃত্ত আপনি অঙ্কন করতে পারেন সেটাই হচ্ছে আপনাকে বলতে। অলরেডি হচ্ছে আমরা মেনলি 3টা আঁকতে পারি আর কি, ঠিক আছে, এরকম আর কি। একটা ত্রিভুজে আমরা মেনলি কয়টা আঁকতে পারি বলেন তো? 3টা বহির্বৃত্ত অঙ্কন করতে পারি। এই হচ্ছে সেই 3টা বহির্বৃত্ত অঙ্কন, ঠিক আছে। একটা ত্রিভুজে কয়টা বহির্বৃত্ত অঙ্কন করা যায়? 3টা বহির্বৃত্ত অঙ্কন করা যায়। বৃত্তে একটা বিন্দুতে সর্বোচ্চ কতটা স্পর্শক আঁকা যায়? আমরা অলরেডি দেখছি একটি স্পর্শক আঁকা যায়। কোন বর্গে অন্তর্বৃত্ত আঁকতে কয়টি ধাপ করতে হয়? বর্গে অন্তর্বৃত্ত মানে বর্গের ভিতরে। তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে, বর্গটা তো আগে আঁকা থেকে আঁকা ছিল, এটা তো বর্গ হইল না, একটু বর্গ করি। ওকে, এটা হচ্ছে আমার সেই বর্গ, ঠিক আছে। প্রথম কাজ হচ্ছে তাদের কর্ণগুলো যোগ করতে হবে। প্রথমে কর্ণ যোগ করলাম, কর্ণ যোগ করার পর কাজ হচ্ছে এই কর্ণটা থেকে এটার উপর একটা লম্ব টানতে হবে, টানলাম। দেন এটাকে কেন্দ্র করে কি করতে হবে? একটা সাই করে একটা কি করতে হবে বলেন তো? একটা বৃত্ত দিতে হবে। তাহলে প্রথম কাজ কর্ণগুলো যোগ করা, 2 নম্বর হচ্ছে একটা লম্ব টানা, দেন হচ্ছে বৃত্ত আঁকা। তাহলে কয়টা স্টেপ হইলো? 3টা স্টেপ হইলো। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। তারপরে একটি বর্গে কতটি অন্তর্লিখিত, একটি বর্গে অন্তর্লিখিত বৃত্তের কতটি স্পর্শক থাকে? দেখো অলরেডি এটা, এই দেখো একটা স্পর্শক, 2টা স্পর্শক, 3টে স্পর্শক, 4টা স্পর্শক। তাহলে আমাদের আনসারটা কত হবে বলেন তো? আমাদের আনসারটা হবে হচ্ছে 4। ওকে, তারপরে কোশ্চেন, কোন ত্রিভুজে একটি বহির্বৃত্ত আঁকলে বৃত্তটি কয়টি বাহুকে স্পর্শ করে? এই হইতেছে আমাদের সেই ত্রিভুজ। তাহলে আমি যদি একটা কি করি, বহির্বৃত্ত যদি অঙ্কন করি, মেনলি তো বহির্বৃত্তটা মেনলি হবে এরকমই, এই সেই বৃত্তটা অঙ্কন করলাম। তা দেখেন এটা কিন্তু এই ত্রিভুজের বর্ধিত বাহুকে ছেদ করছে, শুধুমাত্র এই একটা বাহুকে কি করে বলেন তো? স্পর্শ করে। তাহলে কি হবে বলেন তো? একটা বাহুকে স্পর্শ করে। তারপরে কথা, একটা ত্রিভুজের বহির্বৃত্তগুলো বাহুগুলোকে স্পর্শ করে, বহির্বৃত্ত তো অবশ্যই বাহুগুলোকে স্পর্শ করে, অন্তর্বৃত্তগুলো বাহুগুলোকে স্পর্শ করে, পারফেক্ট কথা। পরিবৃত্তগুলো শীর্ষগুলোকে স্পর্শ করে, পরিবৃত্ত কিন্তু শীর্ষকে কি করে? স্পর্শ করে। অর্থাৎ 3টে হচ্ছে আমাদের সঠিক। সো মোটামুটি আমাদের 8.5, 8.4 সবকিছুই শেষ। সো আমরা প্রায় কতটা? প্রায় 72টার মতো, 72 মধ্যে কিছু তো আবার আমাদের কি ছিল? বেসিক কথাবার্তা ছিল। প্রায় আমরা বলতে গেলে 60টার মতো এমসিকিউ কি করলাম এই অষ্টম অধ্যায় থেকে করলাম। অষ্টম অধ্যায়ে যে 5টা যে অনুশীলনী আছে সেখান থেকে আমরা করলাম। আশা করি এই অধ্যায়ের যে বেসিকগুলো আমি আপনাদের দিয়েছি, সাথে যে এমসিকিউ গুলো সলভ করেছি, সেগুলো যদি তোমরা ভালো মতো করো তাহলে হচ্ছে তোমরা বোর্ড বলো, বিভিন্ন শীর্ষস্থানীয় স্কুল বলো, সকল কিছুই, সকল কোশ্চেনগুলো তোমরা ইজিলি কি করতে পারবা বলো তো? ধরে ফেলতে পারবা আর কি, ঠিক আছে। তো এখন তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে ঝটপট ক্লাসটা করার পর রিভিশন দিয়ে দিলা। রিভিশন দেওয়ার পর কি করতে হবে? তোমাদের বোর্ড পরীক্ষা বলো, তারপর যে স্কুলের প্রশ্নগুলো বলো, সেগুলো কি করতে হবে? সলভ করে ফেলতে হবে, নাহলে কিন্তু পরীক্ষায় ভালো ফলাফল করা যাবে না। পরীক্ষায় ভালো ফলাফল করতে প্র্যাকটিসের কিন্তু কি রাখা যাবে না? কোনো কমতি রাখা যাবে না। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তুমি কি করতে পারবা? ফ্লুয়েন্টলি আসতে পারবে। এমসিকিউ তো অবশ্যই কি করতে হবে? 30 মিনিটে কি করতে হবে? আমাদের 30টা আনসার করতে হবে, ঠিক আছে। তো সেই জন্য কি করতে হবে বলতো? বেশি বেশি প্র্যাকটিস করে দ্রুততার সহিত কিভাবে আনসার করা যায় সেই টেকনিকগুলো আমাদের মাথায় কি করতে হবে? সেট করে ফেলতে হবে। ওকে, তাহলে আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই। আগামী ক্লাসে আমরা আরেকটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব, কি আমাদের টার্গেট 30 প্রোগ্রামে। আর তোমাদের জন্য একটা কাজই আছে, সেটা হচ্ছে তোমাদের যে বন্ধু বান্ধব রয়েছে, তোমাদের ছোট ভাই বন্ধুরা রয়েছে, তাদেরকে কিন্তু আমাদের এই যে ফ্রি প্রোগ্রাম টার্গেট 30 যে প্রোগ্রামটার কথা আছে, সেই প্রোগ্রামটার কথা অবশ্যই কি করবা? জানিয়ে দিবা। তাহলে সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে সকলের সাথে খুব শীঘ্রই। আসসালামু আলাইকুম।